হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন এখন কি শুনতে পাচ্ছো? আমারটা কিন্তু নাজিয়া তারান্নুম হিসেবে লেখা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। অসম ভাই, ভালো আছেন? ডক্টর সঞ্জীব আহমেদ বলছি ভাই। ও আচ্ছা আচ্ছা। আসলে এখানে পার্টিসিপেন্টদের এটা দেখতে পাচ্ছি না। পার্টিসিপেন্টদের ইয়ে পিকচার দেখতে পাচ্ছি না, ভিডিও। ও আচ্ছা, ভিডিও অফ করা আছে না? ঠিক আছে, ওকে, বুঝছি। আচ্ছা ঠিক আছে। ও, সঞ্জীব আহমেদ সাহেব কথা বলছেন, আচ্ছা ঠিক আছে। এটা কি আর কজন জয়েন করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা অপেক্ষা করবো কিছুক্ষণ? ওকে, তাহলে কি আমার কি ইয়ে ভলিউম ঠিক আছে? আমি কি জি একটু ম্যাডাম, ঠিক বাড়িয়ে আছে। দিই? জি। Okay. আচ্ছা, স্ক্রিন স্ক্রিন যথেষ্ট বড় দেখাচ্ছে, লেখা ঠিক দেখাচ্ছে? জি ম্যাডাম। ওকে, ফাইন। ওকে, 8:05 বাজে, হ্যাঁ। তাহলে লাবিব, তাহলে আমি শুরু করি, হ্যাঁ এবার। জি ম্যাম। ওকে ম্যাম, তাহলে লাইন কাটলাম। আমাকে লাবিব ডাকে কেন? গুড ইভিনিং এভরিবডি। আজকে আজকে ক্লাসে আজকে যে লেকচারটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোচ টু আ পেশেন্ট উইথ cerebrovascular ডিজিজ অ্যান্ড আনকনসিয়াসনেস। তো আমরা ফার্স্টে cerebrovascular ডিজিজ নিয়ে আলোচনা করব, তারপরে আনকনসিয়াসনেস নিয়ে। তো এটা এটা বেশ একটা ইম্পর্টেন্ট টপিক। তো সবাই এটার সাথে কিছু না কিছু পরিচয় আছে। তো আমরা কি নিউরোলজিস্টরা কিভাবে এটা দেখি, সেটা সেটা নিয়ে আসলে ডিসকাশনটা করব। তো এই মাঝে ডিসকাশনের মাঝে যদি কোনো কিছু বলার থাকে, তাহলে আপনারা অবশ্যই একটু আমাকে জানাবেন। সেরিব্রোভাস্কুলার ডিজিজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রোক। বেসিক্যালি সেরিব্রাল ডিজিজের অপর নামই স্ট্রোক। তো স্ট্রোক ইজ a sudden onset of cerebral dysfunction, which is focal or global, and it is non-traumatic, vascular in origin, and lasts for more than 24 hours, or the patient dies within this period. তো এটা হচ্ছে WHO এর একটা ডেফিনেশন। তা আহ, এখানে sudden onset of focal neurological deficit, non-traumatic, and vascular in origin, এই জিনিসগুলোর উপর যথেষ্ট জোর দেওয়া হয়। 24 আওয়ার্স পারসিস্ট করলে অথবা 24 আওয়ার্স পারসিস্ট করলেই পেশেন্টটাকে স্ট্রোক হিসেবে ডিফাইন করা হয়। 24 আওয়ার্স এর কম হলে এটাকে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হিসেবে পেশেন্টকে কেসটাকে ডিফাইন করা হয়। Stroke is the third most common cause of death in high-income countries after cancer and ischemic heart disease, and is the leading cause of physical disability. এই কারণে আমাদের দেশেও স্ট্রোককে আসলে সবচেয়ে অনেক অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। হার্ট ডিজিজ এবং হার্ট ডিজিজের পরপরই এটাকে আসলে বেশি বেশি গু- আহ, আহ, বেশি বেশি গুরুত্ব দেওয়া হয় ডেথের অন্যতম কারণ হিসেবে। ধারণা করা হয় যে প্রতি দিনই প্রায় 40 সেকেন্ডে একজন মানুষের স্ট্রোক হচ্ছে। এবং বেশিরভাগ স্ট্রোক, তার মানে 80 থেকে 90% স্ট্রোকই হচ্ছে ইসকেমিক ধরনের স্ট্রোক। তো ইসকেমিক স্ট্রোক বলতে আমরা কি বুঝাই? আসলে 3 ধরনের স্ট্রোক আছে। তার মধ্যে ইসকেমিক স্ট্রোক, হ্যামোরেজিক স্ট্রোক, আর হচ্ছে সাবআরকনাল হ্যামোরেজ।
ইসকেমিক স্ট্রোক মানে হচ্ছে যেখানে একটা ক্লট একটা আর্টারির মধ্যে ব্লক হয়ে যাওয়ার পরে ওখানে ইসকেমিয়ার ওই জায়গাটা ইসকেমিক হয়ে ইনফার্কশন হয়ে ডিসফাংশন হয়ে যাবে, সেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক। আর ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ হচ্ছে যেখানে ভেসেলটা হয় রাপচার হয়ে গিয়ে প্যানক্রিয়ার মধ্যে ব্লিড হবে, সেটা হচ্ছে ইন্টারপ্যানক্রিয়াল হ্যামারেজ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেখানে ব্লিডিংটা হবে উইদিন দ্য সাবআরাকনয়েড স্পেস, অ্যান্ড ব্লিডিংটা হবে উইদিন দ্য অ্যারাউন্ড দ্য ব্রেন। এটা হচ্ছে 5% অফ দ্য স্ট্রোকে হতে পারে। তো স্ট্রোকে কতগুলো সিমটম আছে যেগুলো দেখলেই আমরা বুঝি যে এই পেশেন্টের স্ট্রোক হয়েছে। তো প্রথমেই আমরা বলে নিয়েছি যে স্ট্রোক ডিফাইন করার সময় it is a sudden onset of focal neurological deficit, sudden onset of numbness or weakness of the face, legs and arms in one side of the body, sudden onset of confusion, sudden onset of speaking, sudden onset of trouble in of seeing, sudden onset of trouble in walking, sudden onset of sudden severe headache, sudden seizures, and sudden coma or loss of consciousness may be the symptom of stroke. So if the patient has a sudden weakness in one side of the face, if the patient suddenly cannot raise one or both arms, if the patient has suddenly difficulty in repeating or saying a sentence clearly, then we will know that the patient is having a stroke, and it is time that the patient needs urgent treatment. So this is a typical stroke patient, and in the acute state, if the patient is asked to raise both arms, দুই হাত উপরে তুলতে বললে একটা হাত তুলতে পারছে কিন্তু আরেকটা হাত তুলতে কোনোভাবেই পারছে না, ফ্ল্যাসিড, হাতটা ভার হয়ে নিচে পড়ে যাচ্ছে। যখন আমরা বলছি যে দাঁত দাঁত দেখান অথবা একটু হেসে দেখান, তখন দেখা যাচ্ছে মুখটা একদিকে বাঁকা হয়ে যাচ্ছে। আর যখন স্ট্রোকটা আরো কয়েকদিন পার হয়ে যায়, তখন দেখা যায় যে যে হাতের স্প্যাসিসিটি চলে আসে, তখন হাতের এক্সটেন্সর মাসেলস গুলা, ফ্লেক্সর মাসেলস গুলা আরো ওভার অ্যাক্টিভ হয়ে যায়, পায়ের এক্সটেন্সর মাসেলস গুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং এইরকম একটা পর্যায়ে চলে আসে। So when we first begin to examine a neurological patient, a stroke patient, we have to first confirm that the patient had a stroke. তার মানে the patient has a measurable neurological deficit. Measurable neurological deficit আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, যে পেশেন্টের ফেসে ড্রিফট, ফেসে একটা ডেভিয়েশন আছে, হ্যান্ডে কোনো ড্রিফট আছে, লেগ অথবা আর্মে কোনো উইকনেস আছে, তার সাথে সাথে তার কনসিয়াসনেসটা অ্যাসেস করতে হবে। এই কনসিয়াসনেস অথবা গ্লাসগো কমা স্কেল স্কোর, এটা তখনই খারাপ হবে at the very beginning of the stroke, যখন তার ব্রেন স্টেমে কোনো স্ট্রোক হবে, অথবা তার সাবআরাকনয়েড হ্যামারেজ অথবা ইন্টারক্রেনিয়াল হ্যামারেজ, অথবা তার ম্যালিগন্যান্ট এমসিআই টেরিটরিতে যখন কোনো স্ট্রোক হবে। তার কনসিয়াসনেস অ্যাসেস করার পরপরই দেখতে হবে তার স্পিচে কি অবস্থা, তার ডিসআর্থ্রিয়া, ডিসফেসিয়া, ডিসফোনিয়া এরকম তার কোনো সিমটম দেখা যাচ্ছে কিনা। আর তার সাথে দেখতে হবে তার ক্রেনিয়াল নার্ভসে কোনো অসুবিধা আছে কিনা, তার মানে তার ফোকাল কোনো ভিজুয়াল ডেফিসিট আছে কিনা, তার ফেশিয়াল নার্ভে কোনো উইকনেস আছে কিনা, তার ল্যাটারাল গেজে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার ডেফনেস আছে কিনা। তার মানে 3rd, 7th, 6th অথবা 8th ক্রেনিয়াল নার্ভে কোনো বিশেষ কোনো সমস্যা আছে কিনা। মোটর উইকনেসটাকে অবশ্যই অ্যাসেস করতে হবে। ক্রেনিয়াল সেরিব্রালের কোনো ডিসফাংশন হচ্ছে কিনা, তার মানে তার নিস্ট্যাগমা, ডিসআর্থ্রিয়া, তার স্ট্যান্স এবং গেটে কোনো অ্যাটাক্সিয়া আছে কিনা, অথবা তার কোনো সেন্সরি ডেফিসিট আছে কিনা। এগুলো সবই হচ্ছে তার স্ট্রোকের কোনো সাইন। কিন্তু স্ট্রোকটা শুধু দেখলেই হবে না, তার জেনারেল আরো অনেকগুলো এক্সামিনেশনের পার্ট আছে যেগুলো দেখলে আমরা বুঝবো যে স্ট্রোকটা কি কারণে হলো, অথবা কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা যেগুলোর কারণেই স্ট্রোকটা হচ্ছে। তো স্কিনের মধ্যে আমাদের নজর রাখতে হবে বিশেষ করে র্যাশের দিকে, অথবা পেশেন্টের লিম্বে কোনো ইসকেমিয়া অথবা ডিউভেন থ্রোম্বোসিসের অলরেডি কোনো ফিচার অলরেডি পেশেন্টে আছে কিনা।
আইসে দেখতে হবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অথবা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি কোনো ফিচার অলরেডি আছে কিনা। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো করে এক্সামিন করতে হবে। পেশেন্টের হার্ট রেট, রিদম, ক্যারোটিড ব্রুই, জুগুলার পালস, হার্ট মার্মার্স, পেরিফেরাল পালস এন্ড ব্রুই আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এগুলো কোনো ফাইন্ডিং পাওয়া গেলে to these will point to the causology of the stroke, which might be an infarction. Respiratory system, abdominal system, locomotor system, সবগুলো সিস্টেমই আসলে আমাদের স্ট্রোক পেশেন্ট এক্সামিন করতে হয়। আর কতগুলো এসব এক্সামিন করার পরে ডিস্টিংগুইশ করতে হবে স্ট্রোক থেকে, স্ট্রোক মিমিক্স থেকে। মানে স্ট্রোক মিমিক্স হচ্ছে এমন কতগুলো জিনিস, এমন কতগুলো সিনারিও যেগুলো অনেকগুলো দেখতে অনেকটাই স্ট্রোকের মতন কিন্তু আসলে স্ট্রোক না। যেমন হচ্ছে সিজারের পরে অনেক সময় একটা সিচুয়েশন তৈরি হয় যেটার নাম হচ্ছে টর্স প্যারাসিস। টর্স প্যারাসিসে পেশেন্টের এরকম ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, কিন্তু এটা 24 আওয়ার্স পারসিস্ট করে না। এই 24 আওয়ার্স পারসিস্ট করে না, সেটাকে বলা হয় টর্স প্যারাসিস। তাহলে আমাদের 24 আওয়ার্স পারসিস্ট করছে না, কিন্তু সাডেন অনসেট নিউরোলজিক্যাল ডেফিসিট ঠিকই হচ্ছে, কিন্তু এটা সিজারের পরপর হচ্ছে। এই হিস্ট্রি এবং এক্সামিনেশনের মাধ্যমে আমরা কিন্তু এটা ইয়ে থেকে ট্রু স্ট্রোক থেকে এটা ডিফারেন্সিয়েট করতে পারি। সিনকোপি, সিনকোপি জিনিসটা কি, আমরা বলি যে সেরিব্রাল পারফিউশন যখন কমে যায় তখন একইভাবে আমরা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট পেতে পারি, কিন্তু এটা অবশ্যই 24 আওয়ার্স এর মতন পারসিস্ট করবে না। তো পেশেন্টের হিস্ট্রি দিবে লাইট হেডেডনেস, ডিজিনেস এবং কার্ডিয়াক কম্প্রোমাইজ একটা হিস্ট্রি দিবে, কিন্তু পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট এটা হতে পারে, বাট ইট উইল বি persist for like 5 to 10 minutes, but it will never persist for more than 24 hours. মাইগ্রেন, হেমিপ্লেজিক মাইগ্রেন বলে একটা সিনারিও আছে যেখানে আমাদের পেশেন্টের হেমিপ্লেজিয়াই থাকে, 24 আওয়ার্স এর বেশি পারসিস্ট করতে পারে, বাট এইটার আগে at the very onset of the uh, uh, illness পেশেন্টের মাইগ্রেন অ্যাটাকস হবে, এবং এই অ্যাটাকস গুলো তো সিঙ্গেল অ্যাটাকস না, মনোফেজিক না, episodic attacks of headache which are typically migrainous। এরকম অ্যাটাকস যদি বারবার হয়ে থাকে এবং একসময় পেশেন্টের যদি হেমিপ্লেজিয়া ডেভেলপ করে, সেটাকে আমরা হেমিপ্লেজিক মাইগ্রেন বলি। মেটাবলিক এনকেফালোপ্যাথি, স্পেশালি হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, হাইপোনাট্রিমিয়া and associated with hepatic and renal encephalopathy অনেক সময় ফোকাল এবং গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়ে আসে, কিন্তু সেই সব ক্ষেত্রে আমাদেরকে এই যে মেটাবলিক যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো থেকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। ব্রেন টিউমার্স, ব্রেন টিউমারে অবশ্যই ফোকাল নিউরোলজিক্যাল অথবা গ্লোবাল নিউরোলজিক্যাল ডেফিসিট হয়, কিন্তু দিস আর নট সাডেন ইন অনসেট, গ্রাজুয়াল ইন অনসেট, মান্থস উইকস টুগেদার ধরে আস্তে আস্তে নিউরোলজিক্যাল ডেফিসিট গুলো হয়। দিস আর নেভার সাডেন, and obviously they have many constitutional symptoms দেখে যেগুলো বুঝতে হবে যে এটা স্ট্রোক না, বরঞ্চ এটা স্ট্রোক মিমিক, মেবি a brain tumor. So we have to put it all together, taking history, physical examination, all into account. তখন সবকিছু ভেবে আমরা যদি বুঝতে পারি যে it is a sudden onset focal neurological deficit which has no history of trauma, it is more or less vascular in origin, and it is persisting for more than 24 hours, and then we can say that it is a stroke. So stroke is a clinical entity, and and it should be following it is a clinical entity, but often it needs a brain imaging to ascertain that it is vascular. This is the vascular territory, vascular supply of the brain. As you can see, there are two vertebral arteries which join to form the basal artery. This is the posterior circulation. The posterior inferior cerebellar, anterior inferior cerebellar, and superior cerebellar arteries are the main important branches of the posterior circulation.
and the basilar artery branches into the posterior cerebral artery. Posterior cerebral artery joins by the posterior communicating artery to the middle cerebral artery. Middle cerebral artery is a continuation of the internal carotid artery. The middle cerebral artery is connected to the anterior cerebral artery by the anterior communicating artery. This is the circle of Willis. Circle of Willis is such that it connects the anterior circulation with the posterior circulation. So, and this is the mapping of the vascular territory mapping of the brain. As you can see, this is the middle cerebral artery, middle cerebral anterior, middle cerebral superior division, and the inferior division. Middle cerebral is a large supply. This is the middle cerebral artery territory. This is the posterior cerebral artery territory, and this is the anterior cerebral artery territory. And according to the vascular territories, signs and symptoms are differentiated. As we have learned, not all the patients will be having stroke. There are some risk factors which predispose the patient to have stroke. Of them, certain factors are fixed risk factors. That means a patient who has an increasing age will be at risk of having a stroke. A patient who is male will be at more risk of having a stroke and in an extreme of age. A patient who is Afro-Caribbean will have a more risk of having a stroke at an extreme of age. And a patient who has a previous vascular event, মানে যাদের আগে থেকে myocardial infarction, আগে থেকে stroke, অথবা যাদের peripheral vascular disease আছে, তাদের আবার stroke হওয়ার ঝুঁকিটা বেশি। এগুলো হচ্ছে fixed risk factors. We cannot do anything about it. But what we can do is about the modifiable risk factors. Modifiable risk factors কোনো কিছু করার আগে অবশ্যই আমাদের জানতে হবে যে হাই ব্লাড প্রেশার, cigarette smoking history থাকলে, dyslipidemia থাকলে, uncontrolled diabetes, excessive alcohol intake history থাকলে, polycythemia এবং heart disease, especially atrial fibrillation, congestive heart failure এবং infective endocarditis, এইরকম ডিজিজ গুলো থাকলে পরে এই ফ্যাক্টর গুলোর কারণে পেশেন্টের স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। মেয়েদের এস্ট্রোজেন কন্টেনিং ড্রাগ, স্পেশালি অরাল কন্ট্রাসেপটিভ পিল এবং হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি, এই দুটো ড্রাগ হিস্ট্রি থাকলে সেই পেশেন্টের স্ট্রোকের কিছুটা ঝুঁকি বেড়ে যায়। ইদানিংকালে লাইফস্টাইল রিলেটেড রিস্ক ফ্যাক্টরস যোগ হয়েছে। Being obese or overweight adds to the risk of having stroke. Physical inactivity, heavy or binge drinking, and use of illicit drugs such as cocaine and methamphetamine are additional risk factors to stroke. So in a nutshell, when we are talking about ischemic stroke again is a stroke where there's a occlusion of the vessel by a clot, and it contributes to 80 to 90% of the stroke. We will be talking about ischemic stroke at first. Cerebral infarcts or ischemic stroke is caused by thromboembolic disease, which is secondary to atherosclerosis of the major intracranial arteries. Intracranial arteries means large carotid arteries and intracranial arteries. Here we can see a normal carotid artery, and this is a diseased carotid artery where atherosclerotic plaques are limiting the flow of blood into the cerebral circulation. It can, from here, if there is if the blood clot breaks up and travels into the cerebral artery, and blocks the cerebral vessels, it causes a stroke. This contributes to 80% of the infarctions,
but 20% of the infarctions is due to embolus from the heart. And embolus from the heart, the major cause of embolus from the heart is atrial fibrillation, endocarditis, and myocardial infarction. So a patient already having atrial fibrillation, endocarditis, or myocardial infarction are predisposed to be having embolism from the heart. And this is a cause of, and these patients are likely to have infarction or ischemic stroke. Another 20% of ischemic stroke is due to intrinsic disease of the small perforating vessels, that is the ventricular striate arteries. So the stroke is called the lacunar stroke. This is very small strokes. So when we investigate a stroke patient, we first have to know if it is if the lesion is a vascular in origin or not. So for that reason, the first investigation would be a CT scan of the brain or an MRI. The most common question asked in this setting is whether a CT scan is better or or an MRI. I think the question always the question always comes from the audience যে সিটি স্ক্যানটা ভালো না এমআরআইটা ভালো, সেই জন্য আমরা এটা সবসময় আসলে অডিয়েন্সের কাছ থেকে এই কোয়েশ্চেনটা সবসময় আশা করি, এবং সবসময় এখানে আসলে আমি এবার এটা লিখিয়ে দিয়েছি আসলে যে এমআরআই এর মানে সেন্সিটিভিটি অনুযায়ী আসলে স্ট্রোক দেখতে হলে, ইসকেমিক স্ট্রোক দেখতে হলে ডিডব্লিউআইটাই সবচেয়ে বেশি সেন্সিটিভ। কিন্তু এটা আসলে আপনাদের সাথে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা নিয়ে আসলে আলোচনা করবো, তাহলে পরে আলোচনা করে নেব না হয় এটা। তো যদি আমাদের দেখতে হয় যে এটা ভাস্কুলার অরিজিন কিনা, তাহলে আমাদের সিটি স্ক্যান অফ ব্রেন করতে হবে অথবা এটা এমআরআই করে দেখতে হবে। যদি আমাদের দেখতে হয় যে এই যে ভাস্কুলার লিশনটা ইসকেমিক না হ্যামোরেজিক, মানে হ্যামোরেজিক কিনা, তাহলে আমাদের সিটি স্ক্যানই সবচেয়ে বেশি প্রেফারেবল। আর যদি আমাদের লোকেশনই খুঁজে বের করতে হয়, ওয়ের ইজ দ্য লিশন, হোয়াট ইজ দ্য লিশন, ওয়ের ইজ দ্য লিশন, তাহলে আবারও আমাদেরকে এমআরআই ব্যাক করতে হবে। কিন্তু আসলে সিটি স্ক্যান অথবা এমআরআই এই জিনিসটা কোনটা আমরা তখন করব, এটা নির্ভর করতেছে আসলে ইনভেস্টিগেশন অ্যাভেলেবিলিটি, টাইমিং অফ দ্য patient, and urgency of the investigation. তো যখন এটা প্রশ্ন উঠবে তখন আমরা আলোচনা করে নেব। তো আমরা বলেই নিয়েছি যেহেতু ইসকেমিক স্ট্রোকে কিছু কার্ডিয়াক সোর্স অফ এম্বোলিজম থাকে, সেটা খুঁজে বের করার জন্য আমাদের ইসিজি 24 আওয়ার্স ইসিজি এবং একটা ইকোকার্ডিওগ্রাম লাগে। জানি আমরা যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এমআই, এন্ডোকার্ডাইটিস এইসব রোগগুলো কার্ডিয়াক এম্বোলিজমের সাথে জড়িত, এই জন্য আমাদের এই ইনভেস্টিগেশন গুলো করতে হবে। আর হচ্ছে যেহেতু প্রায় 80% কজেস অফ স্ট্রোক ইজ ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস অফ দ্য large vessels, এই জন্য ডপলার স্টাডি অফ দ্য ক্যারোটিডস, এমআরআই অ্যাঞ্জিওগ্রাম, সিটি অ্যাঞ্জিওগ্রাম অথবা কন্ট্রাস্ট অ্যাঞ্জিওগ্রাম এরকম একটা ভাস্কুলার ইমেজিং লাগতে পারে। আদার রিস্ক ফ্যাক্টরস বের করার জন্য, তার মানে হচ্ছে ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, এই ইস্যুস গুলো দেখার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশনস লাগবে। কিছু আনইউজুয়াল কজ বের করার জন্য আমাদের আরো কিছু ইনভেস্টিগেশনস লাগতে পারে, থ্রম্বোফিলিক ফ্যাক্টরস দেখার জন্য। তো আমরা সবাই সিটি স্ক্যানে আমরা ইসকেমিক স্ট্রোক অথবা সেরিব্রাল ইনফার্ক্ট দেখে অভ্যস্ত। 4 ঘন্টার মধ্যে একটা ইনফার্ক্টকে, যে আমাদের এই ফার্স্ট যে ইমেজে দেখা যাচ্ছে সেরকম দেখায়। লেফট সাইড সেরিব্রাল ইনফার্ক্ট অলমোস্ট কিছুই মনে হচ্ছে না, কিছুই তেমন নর্মাল একটা আনরিমার্কেবল সিটি স্ক্যানের মতন দেখাচ্ছে। বেসিক্যালি এটা আনরিমার্কেবল না, এখানে যেমন রাইট সাইডে যেমন সালকায় জায়রাই গুলো পরিষ্কার দেখা যাচ্ছে, এইখানে কিন্তু সালকায় জায়রাই গুলো সেরকম দেখা যাচ্ছে না, এখানে অনেকখানি ব্লারিং হয়ে গেছে। মানে এখানে ইফেসমেন্ট, গ্রে এন্ড হোয়াইট ম্যাটার জাংশনটা, টা হচ্ছে ব্লার হয়ে গেছে এবং সালকাল ইফেসমেন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে আমরা
আনকাল আনকাল রিবন সাইন, এখানে যেমন আনকাল রিবন সাইন আছে, এখানে এখানে রিবনটা দেখা যাচ্ছে না। তো এইটাই যদি আমরা 4 দিন পরে আমরা দেখি, তাহলে আমাদের ইনফার্ক্টটা সাবঅ্যাকিউট একটা ইনফার্ক্ট পুরোপুরি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, যেখানে হাইপোডেন্স একটা লিশন পুরোপুরি মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরি জুড়ে দেখা যাচ্ছে, অবভিয়াস ভাবে দেখা যাচ্ছে, এবং এখানে পুরো ভেন্ট্রিকলটা ইফেক্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এই আর্লি সাইন্স গুলো পিক আপ করারই আমাদের অভ্যাস করতে হবে, যাতে এই সময় এই এই বড় ইনফার্ক্ট করে হয়ে এতখানি সেরিব্রাল টিস্যু ড্যামেজ না হওয়ার, যেন না হয়ে যায়। অবভিয়াসলি দেখা যাচ্ছে যে এইটা যেমন 4 দিনের মধ্যে অবভিয়াস হয়, 4 দিনের মধ্যে যেরকম অবভিয়াস হয় সিটি স্ক্যানে, এই যে এমআরআই তে এই একই, এটা 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 এইরকম একটা ইমেজ পেতে অথবা এরকম একটা ফাইন্ডিং পেতে আমাদের খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে। তার মানে ডিডাব্লিউআই ইমেজে পরিষ্কার দেখা যাচ্ছে, এডিসি ম্যাপিং এ তার কাউন্টার পার্টটা দেখা যাচ্ছে, আর ফ্লেয়ার ইমেজ দেখা যাচ্ছে। ডিডাব্লিউআই ইমেজ এই জন্য খুব তাড়াতাড়ি উইদিন অ্যান আওয়ার আমাদের অ্যাকিউট ইনফার্ক্টকে পিক আপ করতে পারে। এখানে আরো কতগুলো আমরা সিটি স্ক্যান দেখাচ্ছি, যাতে তো আপনারা আর্লি সায়েন্স গুলো পিক আপ করতে পারেন। এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে সালকাই জায়রায় পরিষ্কার গ্রে অ্যান্ড হোয়াইট ম্যাটার ডিফারেন্সিয়েশন পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু এখানে এই যে ইনসুলার রিবনটা এখানে পরিষ্কার না। এখানে সালকারটা ইফেসমেন্ট হয়ে গেছে এবং লেফট ইনসুলার রিবনটা ইফেসড হয়ে গেছে, এটা হচ্ছে রিবন সাইন। আবার এখানে হচ্ছে এইখানে একটা hyper density in the region of the middle cerebral artery দেখা যাচ্ছে, এটা হাইপার ডেন্স এমসিএ সাইন, মানে এখানে একটা ক্লট দেখা যাচ্ছে, ডেন্স এমসিএ সাইন। These are early signs of stroke, মানে এই সাইন্স গুলো বড় একটা ইনফার্ক্ট মানে হাইপোডেন্সিটি ডেভেলপ করার আগে আর কি কি দেখলেই আমরা আর্লি সাইন্স অফ স্ট্রোক আমরা বুঝতে পারি সিটি স্ক্যানে। মানে এটা প্রায় 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে যদি আমরা সিটি স্ক্যান করি, অনেক সময় খুব খুব মাইনরলি খেয়াল করলে এই কতগুলো সাইন দেখা যায়। এটা একটা অবশ্য এটা একটা সিটি অ্যাঞ্জিওগ্রাম এখানে দেখা যাচ্ছে যে এখানে খুব সুন্দর করে ভেসেলস গুলো সব দেখা যাচ্ছে সিটি অ্যাঞ্জিওগ্রাম, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে প্রক্সিমাল পার্ট অফ দ্য লেফট এন্ড মিডল সেরেব্রাল আর্টারিটা তারপরে আর কোনো কোলাটারালস নাই। তার মানে এইখানের পর থেকে কোনো থ্রম্বাসের কারণে এখানে আর কোনো ব্লাড সাপ্লাই হচ্ছে না, এরপর থেকে অক্লুডেড হয়ে গেছে। এটাকে যদি আমরা ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাম করি অথবা কনভেনশনাল কোনো অ্যাঞ্জিওগ্রাম করি, তাহলেও দেখা যাবে যে এইটার পর থেকে আর কোনো কোলাটারালস নাই, বড় একটা ফিলিং ডিফেক্ট দেখা যাচ্ছে। সেজন্য যখন আমরা যদি আমরা এটাকে ইন্টারভেনশন করি কোনো, স্পেশালি যদি আমরা এখন যে নতুন নতুন থ্রম্বোলাইসিস করা যায় অথবা থ্রম্বেক্টমি করা যায়, এই দুটা প্রসিডিউর আমি পরে বুঝাই বলবো। থ্রম্বেক্টমি থ্রম্বোলাইসিস এর পরে অনেক সময় দেখা যায় যে যদি রি রি রিঅক্লুশন অথবা রিপারফিউশন করা যায়, তাহলে আবার দেখা যায় যে কোলাটারালস গুলো এস্টাবলিশ হয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের নতুন সিটি স্ক্যান, এমআরআই, আর্লি সিটি স্ক্যান, সিটি অ্যাঞ্জিওগ্রাম, এটা হচ্ছে কনভেনশনাল সিটি অ্যাঞ্জিওগ্রাম অ্যান্ড আফটার আফটার সাম ইন্টারভেনশন। এটা আমি আপনাদেরকে একটু দেখাই নিলাম। এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন মোডালিটিস। সুতরাং আমাদের ম্যানেজমেন্টটা সেভাবে হচ্ছে যে এখন আমরা যখন অ্যাকিউট স্ট্রোককে ম্যানেজ করি, তখন আমাদের প্রাইমারি কাজ হচ্ছে যতটুকু আমরা ব্রেন টিস্যু স্ট্রোকের কারণে ড্যামেজ হয়ে গেছে সেটাকে যেন আমরা মিনিমাইজ করতে পারি, আমরা যেন ফার্দার কোনো কমপ্লিকেশন প্রিভেন্ট করতে পারি এবং পেশেন্টের ডিসেবিলিটিটাকে রিডিউস করে নিয়ে আসবে, এটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু এটা ছিল আমাদের মনে করেন 20 বছর আগে আমাদের বেসিকলি টার্গেট, কিন্তু এখন আমাদের টার্গেট এরকম না। আমাদের এখন গোল হচ্ছে ইসকেমিক পেনাম্ব্রাটাকে একেবারে প্রিজার্ভ করা,
যেখানে পারফিউশন সাফিসিয়েন্ট দিয়ে মেনটেন করা সম্ভব সেখানে যেন পেশেন্ট ফুললি পেশেন্ট যেন পারফিউশন পায়, সেদিকে খেয়াল করা। সুতরাং আমাদের যে বেসিক ট্রিটমেন্ট ছিল অ্যাসপ্রিন, 4টা অ্যাসপ্রিন ট্যাবলেট সঙ্গে সঙ্গে খাইয়ে দেওয়া, সেটা তো করতে হবেই, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন হচ্ছে recanalization and reperfusion of the ischemic tissue. Recanalization and reperfusion of the ischemic tissue গত 20 থেকে 30 বছর ধরে একটা নতুন কনসেপ্ট, যেটাতে কিনা আমরা যেটাতে কিনা এফডিএ অ্যাপ্রুভড মেডিকেশন পুরো পৃথিবীতে চালু, এবং আমাদের বাংলাদেশেও গত 5 বছর 6 বছর ধরে বিভিন্ন ইনস্টিটিউশনে এগুলো ইউজ হচ্ছে। বারডেম তাদের মধ্যে একটা, রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর, অ্যালটিপ্লেস, এটা হচ্ছে রিক্যানালাইজেশন স্ট্র্যাটেজির একটা বড় অস্ত্র। পেশেন্ট যদি আমাদের কাছে 4.5 ঘন্টার মধ্যে উপস্থিত হয় উইথ দ্য সিমটমস অফ স্ট্রোক, তাহলে আমরা টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর আইভি পুশ করে পেশেন্টের যে থ্রম্বাসটা আছে, যে থ্রম্বাসের কারণে আমাদের যে থ্রম্বাস অথবা ব্লাড ক্লটটার কারণে পেশেন্টের ইনফার্কশন হচ্ছে এবং ইসকেমিক স্ট্রোকে ভুগছে, সেই ক্লটটাকে আমরা থ্রম্বোলাইসিস করে ফেলতে পারি। এবং থ্রম্বোলাইসিস করলে তার চান্সেস, তার ইনফার্কশনের সাইজ রিডিউস হবেই হবে, এবং তার নিউরোলজিক্যাল ডেফিসিট রিভার্স করার চান্সেস অনেক বেশি। তবে যে পেশেন্টকে আমরা রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর দিব, তাকে আমাদের রাইগোরাস ভাবে একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে তাকে পাস করতে হবে। তাকে কতগুলো প্রায় 12 থেকে 15টা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে পাস করে নেওয়ার পরে পেশেন্টের সেফটি এনশিওর করে তারপরে তাকে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর এই মেডিকেশনটা দেওয়া সম্ভব। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে গত 3 মাসের মধ্যে পেশেন্টের কোনো স্ট্রোক হওয়া যাবে না, কোনো এমআই থাকা যাবে না, পেশেন্টের কোনো হ্যামোরেজ অথবা সাবঅ্যাকুয়ান্ট হ্যামোরেজের কোনো হিস্ট্রি থাকা যাবে না, পেশেন্টের কোনো 3 সপ্তাহের মধ্যে কোনো সার্জারি অথবা নিউরো সার্জারি কোনো হিস্ট্রি থাকা যাবে না। পেশেন্টের ব্লাড প্রেশার অবশ্যই 185/110 এর নিচে থাকতে হবে, অথবা 185/110 করে নিয়ে তারপরে তাকে টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর স্টার্ট করতে হবে। পেশেন্টের কোনো ব্লিডিং হিস্ট্রি অথবা ব্লিডিং তখন ওই মুহূর্তে অ্যাক্টিভ ব্লিডিং থাকা যাবে না। প্লেটলেট কাউন্ট অবশ্যই 1 লাখের উপরে হতে হবে। পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া থাকা যাবে না। আর হচ্ছে সিটি স্ক্যান, প্রাইমারি সিটি স্ক্যানে কোনো হ্যামারেজ তো থাকা যাবেই না, এমনকি কোনো লার্জ ইনফার্ক্ট দেখা যাবে না। তার মানে আমাদের আর্লি আর্লি ইনফার্ক্টের চেহারা চেনার অভ্যাস করতে হবে। এরকম যদি হয় এবং পেশেন্টের যখন যদি মেজারেবল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, এই অবস্থায় আমরা পেশেন্টকে 4.5 ঘন্টার মধ্যে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমোজেন অ্যাক্টিভেটর আইভি পুশ করলে পরে উইদিন আওয়ার আমরা পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট ইমপ্রুভ হতে দেখেছি। যদি পেশেন্ট 4.5 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে উপস্থিত হয়, তাহলে প্রসেসটা হচ্ছে থ্রম্বেক্টমি। থ্রম্বেক্টমি মানে হচ্ছে একটা স্পেশালি ডিজাইনড একটা ক্লট রিমুভিং ডিভাইস দিয়ে ক্যাথেটারের মাধ্যমে ক্লটটাকে সাফ করে বের করে নিয়ে আসা, অথবা তাতে করে ওই অক্লুডেড আর্টারিতে ব্লাড ফ্লোটা রেস্টোর করা সম্ভব। এটা ক্লট রিমুভ করা হয়, অথবা ক্লট মানে বাস্টিং কিছু ড্রাগ দিয়ে তো থ্রম্বোলাইসিস করেও অনেক সময় ওই ক্লটটা রিমুভ করে ফেলা হয়। বা এটা ডিভাইস ডিভাইস লাগে, ডিভাইস অ্যাসিস্টেড একটা প্রসেস। এই এই যে এন্ডোভাস্কুলার ইন্টারভেনশনস অথবা এন্ডোভাস্কুলার প্রসিডিউরস গুলো এখন বাংলাদেশে বিভিন্ন সেন্টারে চালু হয়েছে, যার কারণে হাইপোরেকিউট স্ট্রোক মানে 12 ঘন্টার মধ্যে স্ট্রোক ম্যানেজমেন্ট এখন একটা অভিনব পদ্ধতি হিসেবে গণ্য করা হচ্ছে। তাছাড়া স্ট্রোকের যে জেনারেল যে মেজার্স গুলা,
সেগুলো সবার জন্যই প্রযোজ্য এবং সবার জন্যই বেসিক, and it has to be done. ABC, airway protection. Airway protection is a must. পেশেন্টকে হাইপোক্সিয়া থেকে বাঁচাতে হবে। পেশেন্টের স্যাচুরেশন 95% নিচে চলে আসলে পেশেন্টকে আরো সাপ্লিমেন্টারি অক্সিজেন দিতে হবে। সার্কুলেশন, তার মানে পেরিফেরাল পালস, ব্লাড প্রেশার, পেরিফেরাল পারফিউশন মেনটেন করতে হবে যেভাবে হোক। পেশেন্টকে ফ্লুইড রিপ্লেসমেন্ট দিয়ে, অ্যান্টি অ্যারাথমিক দিয়ে, অ্যানোট্রোপিক ড্রাগ দিয়ে, যেভাবে হোক পেশেন্টের সার্কুলেশন এবং পেরিফেরাল পারফিউশন মেনটেন করতে হবে। পেশেন্টের হাইড্রেশন এবং নিউট্রিশনের দিকে খেয়াল করতে হবে। পেশেন্টের ব্লাড প্রেশার টার্গেট মেনটেন করতে হবে। ইট হ্যাজ টু বি লেস দেন 185/110। যে সিচুয়েশনে পেশেন্টের হার্ট ফেলিয়ার, রেনাল ফেলিয়ার অথবা এনকেফালোপ্যাথি অথবা আর্টেরিয়াল ডিসেকশনের কোনো ফিচার থাকবে, সেই সময় ব্লাড প্রেশার আরো দ্রুত কমিয়ে আনতে হবে। কিন্তু এইসব সিচুয়েশন ছাড়া উই ক্যান ওয়েট ফর আনাদার 3 to 4 days এই ব্লাড প্রেশারের টার্গেটে কমিয়ে নিয়ে আসার জন্য। ব্লাড সুগার সবসময় 11-র নিচে থাকতে হবে। যদি 11-র উপরে থাকে এমন পরিস্থিতিতে ইনসুলিন পাম্পও লাগলে চালু করতে হবে। এত স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে হাইপারগ্লাইসেমিয়া, কারণ হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার বোথ ইনক্রিজ দ্য ইনফার্কশন সাইজ। আরেকটা সিচুয়েশন আছে, যেমন হচ্ছে হাই high temperature, high brain temperature. High brain temperature also increases the infarction size. So any cause of infection, which can increase the body temperature, such as chest infection, urinary tract infection, has to be diagnosed and treated accordingly. Patient যদি আরো other complications of stroke, যেমন হচ্ছে প্রেশার এরিয়া ইনফেকশন যদি ডেভেলপ করে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেটার মায়াজও নিতে হবে। পেশেন্ট যদি ইনকন্টিনেন্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেটার মায়াজও নিতে হবে। তবে আমরা সাধারণত ইউরিনারি রিটেনশনটাকে ক্যাথেটারাইজ করি। সাধারণত অন্য ইনকন্টিনেন্সটাকে, এবং যে ইনকন্টিনেন্সটাতে পেশেন্টের প্রেশার সোর এরিয়াটা থ্রেটেন হচ্ছে, শুধু তখনই আমরা পেশেন্টকে অন্য সময় ক্যাথেটারাইজ করে থাকি, রিটেনশন বাদে। পেশেন্টের আরেকটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে প্যারালাইসিস। সেখানে অবশ্যই পেশেন্টকে ফিজিওথেরাপি দিতে হবে। পেশেন্টের ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হতে পারে ডিসফেজিয়া। অবশ্যই বেডসাইড সোয়ালোইং টেস্ট করে পেশেন্ট ডিসফেজিয়াকে অ্যাসেস করতে হবে এবং ফিডিং স্টার্ট করতে হবে। ফিডিংটা প্রথম 24 ঘন্টার মধ্যে স্টার্ট না করলেও যদি দেখা যায় যে ডিসফেজিয়া পারসিস্ট করছে, এনজিটিউব দিয়ে দেওয়াটাই ভালো। Seizure is an important post-stroke seizure is an important complication, এবং সেটার সাথে সাথে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ শুরু করে দেওয়াটাই বেস্ট। অ্যান্টি এপিলেপটিক ড্রাগ সাধারণত 3 থেকে 6 মাস কন্টিনিউ করতে হয়, নাহলে সিজার প্রপেন্সিটি অনেক বেড়ে যায়। পেশেন্ট ইমোবিলাইজ থাকে এবং অনেক সময় ডিপ ভেন থ্রম্বোসিস এবং পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্সেস বেশি থাকে। সেটা প্রিভেন্ট করার উপায় হচ্ছে পেশেন্টের আর্লি মোবিলাইজেশন এবং অ্যান্টি এম্বোলিক স্ট্রকিং এর চেয়ে হাইড্রেশন মেনটেন করা, আর্লি মোবিলাইজেশন করা, এইসবের দিকে খেয়াল করাটাই বরঞ্চ বেশি বেশি আমরা দেখেছি যে বেশি উপকারে আসে। Secondary prevention of stroke, that means reducing the risk of stroke recurrence. এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্টিভাস্কুলার কিছু ইন্টারভেনশন কথা বলা হয়েছে। কিন্তু এই যেসব পেশেন্টের স্ট্রোক উইথ মেজারেবল নিউরোলজিক্যাল ডেফিসিট হয়ে যায়, সেসব পেশেন্টের জন্য এগুলো খুব কার্যকরী না। কিন্তু টিআইএ উইথ ভেরি মাইনর নিউরোলজিক্যাল ডেফিসিট, তাদের যদি এপিসিলেটারি ক্যারোটিড স্টেনোসিস মোর দেন 70% এর উপরে স্টেনোসিস থাকে, তাহলে তাদের এন্ডাক্টোটমি অথবা ক্যারোটিড স্টেন্টিং এর কথা বলা হয়ে থাকে। যাদের কিনা ক্যারোটিড এম্বোলিজমের রিস্ক আছে, যাদের, তার মানে যাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস অথবা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে খুব সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন হচ্ছে, তাদেরকে অ্যান্টিকোগুলেট করতে হবে। তাহলে
further chances of stroke recurrence কমে যাবে। লেখুন ইনফ্যাক্ট আমরা আগেও আলোচনা করছি যে এটা ভেন্ট্রিকুলার স্ট্রাইড ভেসেলসে ইন্ট্রিনসিক ডিজিজ, এইগুলো বারবার হওয়ার চান্সেস বেশি থাকে। সেজন্য অনেক সময় দেখা যায় যে সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেটে এটা পেশেন্ট ভালো রেসপন্স করে না, সেজন্য অ্যাসপিরিনের সাথে ডাইপারাডামল মেডিকেশনটা অ্যাড করলে রিকারেন্ট স্ট্রোকের চান্সেস কম থাকে। This is all about ischemic stroke. এইখানে এসে আমি আসলে আমারটা একটু থামাতে চাচ্ছিলাম এবং অডিয়েন্সের সাথে একটু আসলে কথা বলতে চাচ্ছিলাম যে ওরা কি এখন পর্যন্ত সবাইকে আমরা এই পর্যন্ত যা শুনছি আহ সব বুঝতে পারছি কিনা। জি ম্যাডাম। ওকে, তাহলে কি আমি আরেকটু কন্টিনিউ করব? জি ম্যাডাম। জি কারো কোনো শাহিন বলো, শাহিন শাহিন বলো, কি অবস্থা, কেমন বুঝলা শাহিন? আমরা কি কোয়েশ্চেনের জন্য ওয়েট করব? না ম্যাডাম, আপনি কন্টিনিউ করেন। ওই শাহিন আমার এক বন্ধু আছে, ও খুব ভালো রেসপন্স করে, এই জন্য ওকে বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো কি আছে আমাদের সাথে? আছে, এখানে দেখা যাচ্ছে যে আছে। ও আবার একটু ব্যস্ত থাকে তো। ও হচ্ছে ওই বিএসএম এর ট্রান্সমিশন মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর। ও আচ্ছা আচ্ছা। সে আমি আসি আর একটা লাইনে ছিলাম, একটু কথা বলতেছিলাম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, সঞ্জিত। তুমি মন্তব্য করো শাহিন। ম্যাডামের ক্লাসটা তোমার কেমন লাগছে? আচ্ছা, এক্সেলেন্ট ক্লাস। শর্টেজে সুন্দরভাবে আমাদের স্ট্রোক বুঝিয়ে দিচ্ছেন, এটা তো খুব কঠিন, সবাই পারে না। আর বিশেষ করে সিটি স্ক্যান, এমআরআই ফাইন্ডিংস গুলা খুব সুন্দরভাবে দেখাইছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম, অনেক এক্সেলেন্ট ক্লাস হয়েছে। আমি এই মুহূর্তে একটু লাইনে ছিলাম, একটু আলাদা একটা ফোন আসছে ওই যে স্যারের। জি, তাহলে আমরা ইসকেমিক স্ট্রোক শেষ হয়েছে, আমরা এখন হ্যামোরেজিক স্ট্রোকের দিকে আগাচ্ছি সবাই। ওকে ওকে, তাহলে আমরা আগাচ্ছি, ঠিক আছে। তো আমাদের এরপরে হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। আমাদের দেখা যায় যে 15 to 20% অফ দ্য পেশেন্টস এর হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক হয়। তার মানে আচ্ছা, এই হেমোরেজিক স্ট্রোকের ব্যাপারে আমি একটু ইন্টারেস্টেড। আমার আম্মাও হেমোরেজিক স্ট্রোকে আইসিইউতে ভর্তি ছিলেন, বঙ্গবন্ধু 25 দিন, তারপর মারা যান। যে ব্যাপারটা আমার কাছে একটু বেশি প্রয়োজনীয়। জি ইম্পর্টেন্ট। জি জি। তো জি, হ্যামোরেজিক স্ট্রোকটা আসলে আমাদের এখানে লেখা যে যদিও 10% অফ দ্য অ্যাকিউট স্ট্রোক হ্যামোরেজিক, কিন্তু আমাদের লো ইনকাম কান্ট্রিজে, আমাদের দেশে আসলে দেখা যায় 15 থেকে 20% স্ট্রোকই হচ্ছে হ্যামোরেজিক স্ট্রোক। এটা সাধারণত রাপচার অফ দ্য ব্লাড ভেসেলস উইদিন দ্য ব্রেন প্যারেনকাইমা, ব্রেন প্যারেনকাইমার মধ্যে যখন রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয় তখন আর কি এটাকে হ্যামোরেজিক স্ট্রোক বলে। তবে অনেক সময় দেখা যায় যে একটা লার্জ ইসকেমিক ইনফার্ক্টের মধ্যেও রক্তক্ষরণ হতে পারে। তো আমি ছবি দেখি অবশ্য আপনাদেরকে বুঝাই বলবো। তো কতগুলো ফিচার থেকে আমরা বুঝতে পারবো যে এটা একটা হ্যামোরেজিক স্ট্রোক হচ্ছে না এটা একটা ইসকেমিক স্ট্রোক হচ্ছে। ইসকেমিক স্ট্রোক এবং হ্যামোরেজিক স্ট্রোকের মধ্যে ক্লিনিক্যালি কতগুলো পয়েন্টার্স আছে যেগুলো দেখলে আমরা শুনলেই আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টের হ্যামোরেজিক স্ট্রোক হতে পারে। তো অ্যাট দ্য ভেরি অনসেট, স্ট্রোকের প্রথম দিকেই আমরা তো জানি স্ট্রোক একটা ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট, সাডেন অনসেট, উইচ ইজ নন ট্রমাটিক, ট্রমার কোনো হিস্ট্রি নাই, পেশেন্ট 24 ঘন্টার উপর সময় ধরে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়ে থাকছে। কিন্তু এই সময়ের মধ্যে প্রথম দিকে থেকে যদি দেখা যায় যে রোগীর এই ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিটের সাথে সাথে যদি হেডেক হচ্ছে, মাথা ব্যথা, বমি, এবং রোগীর কোমা মানে প্রথম থেকে জ্ঞানের মাত্রাটা কমে যাওয়া শুরু হচ্ছে, র্যাপিড ডিটোরিয়েশন অফ দ্য কনসিয়াস লেভেল, পেশেন্টের খিঁচুনি হচ্ছে, বমি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আর হচ্ছে খিঁচুনি হচ্ছে, তাহলে আমরা ভাবতে পারি যে পেশেন্টের হয়তো ইসকেমিক স্ট্রোক না হয়ে রোগীর হ্যামোরেজিক স্ট্রোক হয়ে থাকতে পারে। আর যদি এরকম হিস্ট্রি পাই যে পেশেন্টের হাইপারটেনসিভ একটা পেশেন্ট কিন্তু সে রেগুলার হাইপারটেনসিভ নেয় না, তাহলে আরো হ্যামোরেজিক স্ট্রোক হওয়ার চান্সেস অনেক বেশি।
এই মাঝে যদি আমরা পেয়ে যাই পেশেন্টে আবার নেক স্টিফনেস আছে অথবা পজিটিভ কার্নিক সাইন্স আছে, তাহলে বুঝতে হবে যে হেমারেজিক স্ট্রোক না, পেশেন্টের হয়তো সাবআরাকনয়েড হ্যামারেজ, মানে ব্লিডিংটা প্যানক্রিয়ার মধ্যে না হয়ে ব্লিডিংটা ব্রেনের বাইরে সাবআরাকনয়েড স্পেসে হচ্ছে। তো এরকম পয়েন্টার্স দেখলে পরে, ক্লিনিক্যাল পয়েন্টার্স দেখলে পরে আমরা ভাববো হ্যামারেজিক স্ট্রোক। হ্যামারেজিক স্ট্রোক তাহলে এরকম হাইপারটেনশনই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কজ, আর অ্যানুরিজম, রাপচার, আর্টারি ভেনাস ম্যালফরমেশন, রাপচার এবং আরো কতগুলো কজের কারণে ব্লিডিং ইনটু দ্য টিউমার, হাইপোকগুলেবল স্টেট, এসবের কারণে হয়ে থাকতে পারে। তবে যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন হাইপারটেনশনের কারণে ওই লেন্টিকুলার স্ট্রাইড ভেসেলস, পারফোরেটিং ভেসেলস, এর ব্রেনের লেন্টিকুলার স্ট্রাইড ভেসেলস এবং পারফোরেটিং ভেসেলস গুলা রাপচার হয়ে যায় এবং কতগুলো স্পেশাল স্পেশাল জায়গা, যেমন হচ্ছে এই থ্যালামাস, তারপর হচ্ছে পন্স, মিড ব্রেন, সেরিবেলাম, এই যে লোবার কর্টিক, পুটামেন, তারপরে থ্যালামাস, পন্টাইন, সেরিবেলাম, এইসব জায়গায় 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 হ্যামারেজ হতে পারে। আমাদের যখন সিটি স্ক্যান দেখতেছি আমরা, তখনই আমরা দেখি বুঝতে পারতেছি যে এইটা হ্যামারেজিক হাইপারটেনশনের কারণে হচ্ছে। তার মানে এই পেশেন্ট হাইপারটেনশনের জন্য সে রেগুলার মেডিকেশন নেওয়ার কথা, কিন্তু সে রেগুলার মেডিকেশন পাচ্ছে, অথবা তার হাইপারটেনশনের মাত্রাটা অত বেশি, আনকন্ট্রোল হাইপারটেনশন, এর কারণে তার হ্যামারেজিক স্ট্রোক হচ্ছে। থ্যালামাস, পন্স, সেরিবেলাম, কর্টেক্স, এরকম লার্জ যখন তোমার হাইপার ডেন্সিটি দেখা যাবে, তখন দেখে বুঝতে হবে যে হ্যামারেজিক ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ হচ্ছে। সেরিব্রাল অ্যামাইলোইডোসিস, অনেক এজেড পেশেন্ট, মানে 70, 75, 85, 80, 85 বছর বয়স্ক কিছু কিছু মানুষ আছে যাদের হাইপারটেনশনের কোনো হিস্ট্রি নাই, কিন্তু কিছু ভেসেলস এর একটা অ্যামাইলয়েড ডিপোজিটের কারণে, সেরিব্রাল অ্যামাইলোইডোসিসের কারণে হ্যামারেজিক স্ট্রোক হতে পারে। আর একটা হচ্ছে কোগুলোপ্যাথি, আমাদের বুঝেই ফেলেছি যে ব্লিডিং ডিসঅর্ডার, অ্যান্টিকোগুলেন্ট থেরাপি, থ্রোম্বোলাইটিক থেরাপি, এসবের কারণে ব্রেনেও কিছু ব্লিডিং, আর্টারোজেনিক কিছু ব্লিডিং ডিসঅর্ডার্স হতে পারে। আর্টারিভেনাস ম্যালফরমেশন, অ্যানুরিজম, রাপচার অথবা ভাস্কুলার ম্যালফরমেশন, এগুলোর কারণে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, ব্রেনে ব্লিডিং হতে পারে। ভ্যাসকুলাইটিস, অথবা যদি একটা ইন্ট্রাসেরিব্রাল নিওপ্লাজম থাকে, তাহলে সেটার মধ্যেও ব্লিডিং হয়ে এটাকে সেকেন্ডারি হ্যামারেজিক স্ট্রোক আমাদের পেশেন্টের হতে পারে। হ্যামারেজিক স্ট্রোক পেশেন্টের আর্লি আইডেন্টিফিকেশনের পরে আসলে we have to determine the underlying etiology. If it is preventable, we have to prevent the hematoma expansion and treat the acute complications such as mass effect and obstructive hydrocephalus. কিন্তু যদি আমাদের কজটা হয়, যদি আমাদের কজ হয় হাইপারটেনশন, যদি আমাদের কজ হয় হচ্ছে আর্টারিয়াল ম্যালফরমেশন, যদি কজ হয় হচ্ছে অ্যানুরিজম, দেন ওয়েল অ্যান্ড গুড, কিছু করণীয় থাকে। কিন্তু অনেক সময় শুধু হেমাটোমা এক্সপ্যানশন প্রিভেনশন করা ছাড়া অথবা অ্যাকিউট কমপ্লিকেশন প্রিভেনশন করা ছাড়া বেসিকলি হ্যামারেজিক স্ট্রোকে তেমন কিছু করণীয় থাকে না। এটা এটা হচ্ছে এখানে হচ্ছে যে হাইপার ডেন্সিটি ইন দ্য সাবআরাকনয়েড স্পেস, সব দেখেন সিলভিয়ান সার্কাস ফিশার গুলোর মধ্যে এখানে হাইপার ডেন্সিটি দেখা যাচ্ছে। তাহলে এইটা একটা উইথ হিউজ সেরিব্রাল ইডিমা, তাহলে এটা হচ্ছে সাবআরাকনয়েড হ্যামারেজ। সাবআরাকনয়েড হ্যামারেজ অনেক সময় ট্রমার কারণে হয়ে থাকে, কিন্তু ট্রমাটিক সাবআরাকনয়েড হ্যামারেজ ইজ নট এ স্ট্রোক। সো যখন নন ট্রমাটিক সাবআরাকনয়েড হ্যামারেজের কথা চিন্তা করবো, তখন আমাদের ভাবতে হবে যে নিশ্চয়ই এখানে একটা অ্যানুরিজম রাপচার হয়েছে, যার কারণে এখানে একটা সাবআরাকনয়েড হ্যামারেজ হচ্ছে। তো যখন অ্যানুরিজমটা স্যাকুলার অ্যানুরিজম হবে, দ্যাট মিনস এটা আউটপাউচিং অফ দ্য আর্টারি হচ্ছে at the bifurcation of the circle of Willis, তখন আমাদের এইটার আনরাপচার অ্যানুরিজমটাকে অবশ্যই আমাদের ট্রিট করতে হবে বাই সার্জিক্যাল ক্লিপিং অর কয়েলিং অর রিমুভাল। তো আমাদের এই যে এটা হচ্ছে স্যাকুলার অ্যানুরিজম, এটা একটা সিটি অ্যানজিওগ্রাম। সিটি অ্যানজিওগ্রামে দেখা যাচ্ছে যে একটা ছোট ব্যাগের মতন, একটা আউটপাউচিং অফ দ্য ব্যাগের মতন অ্যানুরিজমটা দেখা যাচ্ছে। এইটাকে আমাদেরকে অবশ্যই আইদার ক্লিপিং অথবা কয়েলিং করতে হবে। এই যে এখানে সিটি অ্যানজিওগ্রামের মধ্যে দেখা যাচ্ছে এটাকে এখন কয়েল করে ফেলা হচ্ছে, যে কয়েল করে ফেলা হচ্ছে। কয়েল করে ফেললে এটা রাপচার হবে না। তো দিস ইজ দ্য ডিফিনিটিভ ম্যানেজমেন্ট অফ unruptured
circular aneurysm, so that recurrence of subarachnoid hemorrhage does not occur. So with this, I want to finish my stroke part of my presentation, and I would be asking the participants to ask questions regarding stroke. Before আমি অন্য পার্টে যাওয়ার আগে, approach to a patient with unconsciousness এ যাওয়ার আগে আমি এখানে কোয়েশ্চেন গুলো শেষ করতে যাচ্ছি, কারণ এইটা খুব একসঙ্গে হয়ে গেলে পরে আপনাদেরই অসুবিধা হবে। কারো একটা দুটো প্রশ্ন থাকলে আমার মনে হয় আলোচনা করে ফেলতে পারি। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ ম্যাডাম, এখন যদি একটা পেশেন্টের যা আসলে ম্যাম হেমোরোজিক বা ইসকেমিক দুই ধরনের স্ট্রোকে আছে, মানে হিস্ট্রি যদি এরকম হয় যে তার আগে দেখা গেল 7 দিন বা 15 দিন আগে তার ইসকেমিক স্ট্রোক ছিল, কিন্তু কোনো কারণে তার এখন হেমোরোজিক স্ট্রোক হয়েছে, তো সেই 100%। ক্ষেত্রে ম্যাম আসলে কোন ট্রিটমেন্টটা ম্যাম আমরা ফলো করবো বা কিভাবে পেশেন্টকে ই হ্যাঁ করবো, হ্যাঁ, ম্যানেজমেন্ট এখন করবো? ইসকেমিক স্ট্রোক পেশেন্টের হ্যামোরাজিক ট্রান্সফরমেশন হতে পারে। দ্যাট ইজ এ ভেরি গ্রেভ কমপ্লিকেশন। যে আমরা ইসকেমিক স্ট্রোক পেশেন্টে ফার্স্ট যদি আমরা অ্যাসপিরিন 4টা অ্যাসপিরিন দিয়ে ফেলাম, 300 মিলিগ্রাম অফ অ্যাসপিরিন দেওয়া হয়ে গেল আমরা পেশেন্টকে অবজার্ভ করছি। আমরা সাধারণত হসপিটালে সাধারণত 5 to 7 days আমরা পেশেন্টকে অবজার্ভ করি। If it is a very large stroke, there is always a chance that the patient might have hemorrhagic transformation within the infarction. বড় একটু দেখাইনি, এই যে অনেক বড় এরকম এরকম অথবা এরকম যখন বড় ইনফার্কশন হয়, আপনি দেখতে পাচ্ছেন এরকম যখন বড় জি ম্যাম, ইনফার্কশন দেখতে পাচ্ছি। থাকে তার মধ্যে অনেক সময় হ্যামরেজ হতে পারে। ঠিক আছে, কারণ দেখেন যে এই যে ইনফার্কশনটা দেখাচ্ছে না, এটা তো একটা নেক্রোসিস, লার্জ এরিয়া অফ নেক্রোসিস। এটা শুধু ব্রেন প্যারেনকাইমাকেই নেক্রোটিক করে ফেলছে না, এখানে যে আরো যে ব্লাড ভেসেলস গুলো আছে সেটার ওয়াল গুলোকেও নেক্রোসিস করে ফেলতে পারে। সুতরাং দেয়ার মাইট বি অ্যান হ্যামোরেজিক ট্রান্সফরমেশন। হ্যাঁ, ইন দ্যাট ইভেন্ট 4-5 দিন পরে দেখা যাবে যে এই ইনফার্কশনের মধ্যে আবার হ্যামারেজ দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিপ্লেটলেট বন্ধ। উই হ্যাভ টু দেন পুরো ট্রিটমেন্টটাকে আবার চেঞ্জ করে দিয়ে আবার হ্যামোরেজিক স্ট্রোকের ট্রিটমেন্টে চলে যেতে হবে। তার মানে প্রিভেন্ট দ্য হ্যামোরেজ ফ্রম এক্সপ্যানশন, প্রিভেন্ট দ্য হাইড্রেশনটা এমন ভাবে মেনটেন করতে হবে, ব্লাড প্রেশারটা এমন ভাবে মেনটেন করতে হবে, আবার হ্যামোরেজিক স্ট্রোকের ম্যানেজমেন্টের মতন করে ফেলতে হবে। তখন ইসকেমিক স্ট্রোকের অ্যান্টিপ্লেটলেট সব বন্ধ করে দিয়ে আবার নতুন করে হ্যামোরেজিক স্ট্রোকের মতন করে আবার সাপোর্টিভ ম্যানেজমেন্টটা শুরু করতে হবে। এটা এটা আসলে যখন আমরা এরকম লার্জ ইনফার্ক্ট দেখি, অথবা যে সব ইনফার্ক্টের সাইজ অনেক বড়, ভেন্ট্রিকুলার এক্সটেনশন হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে কাউন্সিলিং করে রাখতে হয়। This patient might have an hemorrhagic transformation and we have to take measures according to that. থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। সেজন্য প্রথম দিকে অনেক সময় ডাবল অ্যান্টিপ্লেটলেট কখনোই দেওয়া যাবে না। ডাবল অ্যান্টিপ্লেটলেট তো মানে বুঝেনি, অ্যাসপিরিন এন্ড ক্লোপিড্রোগেল, ঠিক আছে কথা। এবং 4টা অ্যাসপিরিন ব্যবহার করার যে একটা ভয়ও আমাদের দেশে আছে, সেটা তো আছে। এবং অনেক ক্ষেত্রে আমরা এটা 4টা অ্যান্টিপ্লেটলেট আমরা ইউজ করি না। যদি দেখি লার্জ ইনফার্ক্ট, আমরা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট, একটাই অ্যান্টিপ্লেটলেট দিয়েই আমরা শুরু করি। ঠিক আছে, খুব কশাসলি আগানোই ভালো। উপকার করতে গিয়ে বেশি অ্যাগ্রেসিভ হলে অনেক সময় উপকারের চেয়ে অপকার হয়ে যায়। ম্যাডাম আপনি কি যেন একটা ইনজেকশনের কথা বলতেছিলেন উইদিন 48 আওয়ার্স, আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব করতেছিল, আমি ঠিক মতো ক্যাচ within করতে 4 hours, within 4 4 আওয়ার্স hours, 4 আওয়ার্স within 4 hours, একটু within আবার 4.5 hours। হ্যাঁ, তো এটা একটু হচ্ছে অ্যালটিপ্লেস রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। ঠিক আছে, অ্যালটিপ্লেস আমাদের হার্টে যেরকম আমরা স্ট্রেপ্টোকাইনেস ইউজ করি, অ্যালটিপ্লেস স্ট্রেপ্টোকাইনেসের মতনই একটা মেডিকেশন। এটা আইভি অথবা ইন্ট্রা-আর্টেরিয়াল, দুই ভাবেই দেওয়া যায়। যে এফডিএ অ্যাপ্রুভড একটা ড্রাগ, যেটা একটা স্ট্রোক পেশেন্টের সিমটম শুরু হওয়ার 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে রোগী যদি হাসপাতালে উপস্থিত হয়, যেসব হাসপাতালে অবশ্য থ্রম্বোলাইসিসের সুযোগ আছে, সেখানে আমাদের যে ক্লটটার কারণে
ইনফার্কশনটা হয়েছে সেই ক্লটটাকে আমরা থ্রোম্বোলাইজ করতে পারবো। এই যে মনে করেন এই ক্লটটা, ঠিক আছে, এই ক্লটটাকে আমরা লাইসিস করে ফেলবো, কারণ 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে ক্লটটা কিন্তু খুব সফট থাকছে, খুব সফট একটা ক্লট থাকছে, এটাকে লাইসিস করা সম্ভব। পরবর্তীতে ক্লটটা অনেক বেশি অর্গানাইজড হয়ে যায়, তখন আর এটাকে লাইসিস করা সম্ভব না, তখন এটাকে পুড়ে নিয়ে আসতে হয়, থ্রম্বেক্টমি করতে হয়, রিমুভ দ্য ক্লট বাই আ রিমুভেবল একটা ক্লট রিমুভিং ডিভাইস, ঠিক আছে কথা। আর যদি 12 ঘন্টা পারি হয়ে যায়, তখন থ্রোম্বোলাইসিসও সম্ভব না, থ্রম্বেক্টমিও সম্ভব না, তখন উই হ্যাভ টু গো ফর কনভেনশনাল ট্রিটমেন্ট। আমাদের দেশে তো আসলে একটা স্ট্রোক পেশেন্টের স্ট্রোক বুঝে আমাদের ডাক্তারদের কাছে আসতে আসতে 2 থেকে 3 দিন সময় লেগে যায়, 2 ঘন্টার মধ্যে তো আসতে পারেই না। তবে রিসেন্টলি মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়ে যাওয়াতে গত 4-5 বছর ধরে সুযোগ সুবিধা বাড়ার কারণে অনেক রোগী আসতে পারতেছে। অ্যালটিপ্লেস ম্যাডাম এই ইনজেকশনটা কি হসপিটালে সাপ্লাই থাকে নাকি বাইরে থেকে কিনতে হয়? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে সরকারি হাসপাতাল, যেটা হচ্ছে আপনার আগারগাঁও নিমস হাসপাতাল, এখানে সরকারি ব্যবস্থাপনা মানে সাবসিডিয়ারির মাধ্যমে এখানে কিছুটা কম খরচে এটা দেওয়া হয়, রোগীদেরকে দেওয়া হয়। এটা 50, আমাদের বার্ডে এই ওষুধটার নাম হচ্ছে 50,000 টাকা, 50,000। তো জি কিন্তু সরকারি হাসপাতালে এটা কিছুটা কম খরচে সাপ্লাই দেওয়া যায়। তবে তো জি বললামই যে মনে করেন এত বড় ইনফার্ট সাইজটা কিন্তু তখন আর এই ইনফার্ট সাইজ থাকবে না। ইনফার্ট সাইজ থাকা না মানে হচ্ছে যে এই এরিয়া অফ নেক্রোসিস থাকছে না। এরিয়া অফ নেক্রোসিস থাকা মানে একটা, আপনি যদি ফেস, লেগ অ্যান্ড হ্যান্ড এরিয়া ইনভলভ না হয়ে আপনার শুধু মিনিমাম ফেস এরিয়াটা ইনভলভ থাকতে পারে, এবং ইনফার্ট সাইজ যদি 3 মাসের মধ্যে এতটুকু রিডিউস করা সম্ভব হয়, আপনার রোগী তো কোনোদিন প্যারাসিস তো থাকবেই না। উইদিন 3 months পেশেন্ট উইল বি ওয়াকিং লাইক এ নর্মাল পার্সন। এবং আমাদের পেশেন্ট আমরা গত সপ্তাহে আমরা একটা থ্রোম্বোলাইসিস করেছি, সেই পেশেন্ট তো বেডেই, পেশেন্টের হেমিপ্লেজিক পেশেন্ট 2/5 ছিল মাসেল পাওয়ার, সেই পেশেন্ট থ্রোম্বোলাইসিস এর সাথে সাথে পেশেন্ট 1 ঘন্টার মধ্যে বিছানা থেকে নেমে নিজেই হেঁটে বাথরুমে গেছে, মানে বলতে গেলে অন দ্য বেড পেশেন্ট রিকভার্ড। এটাই সম্ভব। দিস ইজ দ্য নিউ এরা অফ ট্রিটমেন্ট, রিক্যানালাইজেশন অ্যান্ড রিপারফিউশন। এই ক্যানালটা যেখানে ব্লক হয়ে আছে, এই ক্যানালটাকে আমরা রিক্যানালাইজ করে দিব, এবং উই উইল পারফিউজ দ্য ব্রেন, রিক্যানালাইজেশন অ্যান্ড রিপারফিউশন। ম্যাডাম এখন এটা কি আমরা এটা এটা কি টারশিয়ারি লেভেল হসপিটাল ছাড়া অন্য কোনো জায়গায় কি এই প্রসিডিওরটা হয়, যেমন ডিস্ট্রিক্ট লেভেলে বা অন্য কোনো মানে জায়গায়? 1 নম্বর তো হচ্ছে যে ইট রিকোয়ার্স এক্সপার্টাইজ, মানে স্কিল ডাক্তার তো লাগবে, জানতে হবে এক্সক্লুশন ক্রাইটেরিয়া তো আপনি দেখেছেন, খুব রাইগরাস একটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে। এখানে তো আসলে শুধু নিউরোলজিস্টকে জানলেই হচ্ছে না, ইমার্জেন্সি টিম যারা কিনা রোগীকে নিয়ে আসতেছে তাদেরকেও যেমন, প্যারামেডিক্সকেও যেমন রোগটা সম্বন্ধে জানতে হচ্ছে, ইমার্জেন্সি টিমকেও জানতে হচ্ছে, নিউরোলজিস্টকে জানতে হচ্ছেই। যে সব হাসপাতালে রেডিওলজি, ইমার্জেন্সি, প্যারামেডিক, নিউরোলজি টিম, পুরো একটা টিম ওয়ার্ক আছে, তাদের পক্ষেই তো এটা করা সম্ভব। অবশ্যই এটা আহ ভালো সেট আপ লাগবে। আলাদা সেট আপ লাগে। আমাদের বঙ্গবন্ধুতে স্ট্রোক ইউনিট বলে একটা করছে, নিউরোলজির আন্ডারে, নিউরো মেডিসিন আন্ডারে স্ট্রোক ইউনিট, হ্যাঁ, 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 স্ট্রোক ইউনিট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট। স্ট্রোক ইউনিট। আর হ্যাঁ, হ্যাঁ, শাহিন শাহিন তোমার বঙ্গবন্ধুতে থাকলে তো হবে না, আমি এই পিরোজপুর থেকে রুগী পাঠাইতে পাঠাইতে তো রুগীর অবস্থা কাহিল হয়ে যাবে হ্যাঁ, তোমার হ্যাঁ, কিন্তু বঙ্গবন্ধুতে। কিন্তু উত্তরবঙ্গে না, কিছু ওইটাই বলতে চাচ্ছি, সব জায়গা তো নাই। না, না, সব জায়গায় না। এটা তো কিছু বরিশাল মেডিকেলে তো সম্ভব না, বরিশাল মেডিকেলে তো এখনো সেট আপ করা সম্ভব হয় নাই।
সবখানে সাজেস্ট করা সম্ভব হয় না। এই মেডিসিনটা তো আপনার মনে করেন শেলফ লাইফ একটা আছে, সবকিছু তো একটা তাইলে ব্যাপার আছে। তাইলে তাইলে ম্যাডাম আমরা চেম্বারে কি করব এই রোগী, এরকম রোগী আসলে পরে আমরা যারা জিপি করি তাদের কি করণীয়? হ্যাঁ, 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে আসলে আসলে আমাদেরকে, আমরা তো এরকম রোগী পাচ্ছি আসলে, তাই না? 3 থেকে 4.5 ঘন্টা আসলে সবসময় তো যত as ম্যাডাম and- পাচ্ছেন, না, না, ম্যাডাম পাচ্ছেন, নিউরোসায়েন্স ইনস্টিটিউটে পাচ্ছেন, ওই শাহিন পাচ্ছে ওই হ্যাঁ বিএসএমইউ তে, বঙ্গবন্ধু, কিন্তু আমরা যারা না না এই বঙ্গবন্ধু কিন্তু বঙ্গবন্ধু খুব রিসেন্টলি তাদের ক্যাজুয়াল মানে ইমার্জেন্সি, রিসেন্টলি ম্যাডাম, রিসেন্টলি ভেরি রিসেন্ট। রিসেন্টলি তার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলার পরে না এটা জি জি পাচ্ছে, জি বাট জি জি ওয়াজ এ ভেরি রিসেন্ট ইভেন্ট। জি। কিন্তু সবখানে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যারা পেরিফেরিতে প্র্যাকটিস করি, মফস্বলে প্র্যাকটিস করি, আমাদের কাছে এরকম একটা রোগী আসলে আমাদের কি করণীয়? আমরা কি মানে আসলে আমরা সবকিছু ডিসক্লোজ করতে পারতেছি না, যেটা আমাদের হাত, কিন্তু যতটুকু সম্ভব অ্যাজ স্ট্রোক অথবা যে কোনো ডিজিজই যত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট স্টার্ট করবো তত তাড়াতাড়ি পেশেন্ট ডিসেবিলিটি কমবে। যেমন কয়েক বছর আগেও কিন্তু আমাদের থ্রোম্বোলাইসিস আমরা দিচ্ছিলাম না, কিন্তু যদি আমরা এই যে বললাম না 4টা অ্যান্টিপ্লেটলেট, 4টা অ্যাসপিরিন খাওয়ানো থেকে শুরু করে, ফিজিওথেরাপি থেকে দেওয়া শুরু করে, ব্লাড প্রেশার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ব্লাড সুগার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, আমরা যদি প্রতিটা কোমরবিড কন্ডিশনের কারেক্ট ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারি, সেই পেশেন্টের ডিসেবিলিটি কিন্তু অনেকখানি কম থাকে। যে পেশেন্ট না কিনা 3 দিন পরে ট্রিটমেন্ট শুরু হচ্ছে, আর যে পেশেন্ট একদিনের মধ্যে ট্রিটমেন্ট শুরু হচ্ছে আপনাদের কাছে, সেই পেশেন্টের আউটকাম তাও ভালো। যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হবে ততই পেশেন্টের জন্য লাভ। এভরি মিনিট ম্যাটার্স। এখানে আমাদের স্লোগান হচ্ছে এভরি মিনিট ম্যাটার্স। যেভাবে হোক, যে আমাদের প্রোটোকলটা মেনটেন করতে হবে। তবে নিয়ম হচ্ছে মানে এখনকার মানে সবাই চাচ্ছে যে মানে ব্রেন ম্যাটারকে সেভ করার জন্য রিকগনাইজেশন এবং রিভাস্কুলারাইজেশনের জন্য চেষ্টা করতে। তো এইটাকে আসলে সামনে আগায় নেওয়ার জন্যই চেষ্টা চলতেছে। তবে মনে হয় যে সবাই চেষ্টা করতেছে এটার পেছনে সবাই বেশ কাজ করতেছে। ইটস এ ভেরি ইজি থিং টু ডু। এটা চাইলেই পারা সম্ভব, এটা উদ্যোগটা নিতে হবে শুধু। এটাতে আসলে তেমন কিছু লাগে না, এটাতে একটা মনিটর লাগে, দু একটা সিরিঞ্জ পাম্প লাগে, ওষুধটা থাকা লাগবে, আর মানে আমাদের টিম ওয়ার্কটাকে মানে সবাইকে অ্যালার্ট করতে হবে। আমরা আমরা যেমন গত 1 বছরের মধ্যে 5-6টা এরকম 3-4টা এরকম ডেমো করার পরে, 3-4টা মানে ডেমো করার মানে হচ্ছে যে আর রুগী আসছে, হয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কুলায় নাই, রুগীর সাথে কথা বলে রুগী হয়তো ম্যাচ হয় নাই, এরকম কয়েকবার হয়েছে। এই 4th টাইমে এসে একটা পেশেন্টকে এলিজিবল অ্যান্ড সাকসেসফুল করা হয়েছে। এটা উই হ্যাভ টু কিপ অন ট্রাইং। তবে নীলস মনে হয় 100টার উপরে কেস করে ফেলছে, 100টা না আরো বেশি, 100টা সাকসেসফুল কেস। সাকসেসফুল আনসাকসেসফুল অনেকগুলোই হয়। সব থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরের টুকু স্টার্ট করে দিই না, বেশি সময় নেই তো। তো যেটা আপনারা বেশি বেশি ডিল করেন, সবাই আমরা বেশি বেশি ডিল করি, সেটা হচ্ছে যখন আমরা একটা আনকনসিয়াস পেশেন্ট আছে, যে পেশেন্ট কোনো হিস্ট্রি দিতে পারছে না। আনকনসিয়াস পেশেন্ট কমনলি প্রেজেন্টস টু দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, এবং একটা অ্যাকিউট এবং জেনারেল ফিজিশিয়ানেরই কম্পিটেন্ট হতে হবে এইসব পেশেন্টকে ডিল করার ব্যাপার নিয়ে। তবে দেখা যায় যে এইসব পেশেন্টের প্রগনোসিস সাধারণত খুব পুয়ার থাকে, এবং এইসব ডিসিশন নেওয়ার জন্য আরো সিনিয়র ফিজিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ানদেরকেও সাথে ইনভলভ করা প্রয়োজন হয়। তো আমরা সাধারণত কনসিয়াস লেভেলটাকে আমরা বলি অ্যালার্ট, লেথার্জিক, স্টুপোরাস এবং কোমাটোস। অ্যালার্ট তো অবশ্যই হচ্ছে নর্মাল, আর লেথার্জিক হচ্ছে অ্যালার্টনেস এবং স্টুপোরের মাঝখানে। স্টুপোরাস মানে হচ্ছে আনরেসপন্সিভ, মানে হচ্ছে পেশেন্টের হচ্ছে রিপিটেড অ্যাপ্লিকেশন অফ ভিগারাস স্টিমুলাই দিলে, পেশেন্টকে যখন ভিগারাসলি আমরা
সজাগ করার চেষ্টা করছি তখনই শুধু পেশেন্ট সজাগ হচ্ছে, তাছাড়া অন্য সব সময় সে আনরেসপন্সিভ থাকছে, সেটা হচ্ছে স্টুপারাস। কিন্তু যখন সে কমপ্লিটলি আনঅ্যাওয়্যার এবং আনরেসপন্সিভ টু এক্সটার্নাল স্টিমুলাই, শুধু আই ওপেনিং টু পেইন হচ্ছে, তখন আমরা বলি পেশেন্ট হচ্ছে কোমাটোস। তো কোমা যখন হবে তখন আমাদের বুঝে নিতে হবে যে পেশেন্টে বোথ সেরেব্রাল হেমিস্ফিয়ার আইদার ডিফিউজ কোনো ইনসাল্ট হচ্ছে, অথবা পেশেন্টের অ্যাসেন্ডিং রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম, মানে যেটা হচ্ছে মিড ব্রেন এবং পন্স এর মধ্যে দিয়ে যায়, সেখানে কোনো রকম একটা সমস্যা হচ্ছে। তো তো সাধারণত কয়েকটা কজের কারণে কোমা হয়ে থাকে। একটা নিউরোলজিক্যাল, মেটাবলিক, কিছু ড্রাগ এবং অ্যালকোহলের কারণে, এবং অনেক সময় সাইকিয়াট্রিক অথবা ফাংশনাল কোনো রিজনের কারণে পেশেন্ট কোমাটোস হতে পারে। ঠিক আছে কথা? তো অবশ্যই এখন পর্যন্ত যেগুলো আলোচনা করলাম, লার্জ ইসকেমিক স্ট্রোক, লার্জ ইন্টারসেরেব্রাল হেমাটোমা, সাবআরাকনয়েড হ্যামারেজ, সাবডুরাল হেমাটোমা, ব্রেন টিউমার, এবং ব্রেন টিউমার মধ্যে লিম্ফোমা, মেটাস্টেসিস, সেরিব্রাল ইনফেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কজ। আর হচ্ছে সেরিব্রাল অ্যাবসেস, সেরিব্রাল ইডিমা, হাইড্রোকেফালাস অ্যান্ড অ্যানক্সিক ব্রেন ইনজুরি, মানে পোস্ট কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্টে যাওয়ার পরে পেশেন্টের যখন অ্যানক্সিক ব্রেন ইনজুরি হয়ে যায়, তখন হচ্ছে পেশেন্ট ক্যান বি ইন ডিপ কোমা। এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল কজ অফ কোমা। আর তাছাড়া সিভিয়ার সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, সিভিয়ার হাইপোনাট্রিমিয়া বিলো 110, hypernatremia above 150, hypercalcemia more than 10, Addisonian crisis, hypothyroidism, uremia, এই সেপটিক হেপাটিক এনকেফালোপ্যাথি, এগুলো সবকিছুর কারণে পেশেন্ট কোমাটোস থাকতে পারে। অ্যালকোহল, ওপিয়েড পয়জনিং, ড্রাগ ওভারডোজ, এগুলো খুব খুব কমন কজ অফ কোমা, যেটা নিয়ে আমাদের রুগীরা হাসপাতালে ইমার্জেন্সিতে সবসময় আসে। তো যখন আমরা পেশেন্টকে দেখবো, তখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে পেশেন্ট কোমাটোস, সেই পেশেন্টের জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পাবলিক ম্যানেজ করা। পেশেন্টের জন্য তো আমাদের করণীয় আছে ABCD। হ্যাঁ, ABCD মানে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি এন্ড এক্সপোজার ম্যানেজ করা। আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক ম্যানেজ করা। পাবলিককে দেখাতে হবে যে আমরা রুগীর জন্য তো করতেই থাকবো, কিন্তু পাবলিককে দেখাতে হবে যে আমরা আসলে রুগীর জন্য কি কি করছি। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি, এক্সপোজার ম্যানেজ করতে হবে, এবং সাপোর্টিভ এবং স্পেসিফিক ট্রিটমেন্ট গুলো সাথে সাথে করতে থাকতে হবে। পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেওয়া, প্যারামেডিক্স কাছ থেকে হিস্ট্রি নেওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। তো কি হিস্ট্রি নিব আমরা, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তো যদি আমরা দেখি যে রুগীর কাছ থেকে কোনো এমটি মেডিসিনের বটল দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এখানে ড্রাগ ওভারডোজের কোনো ঘটনা থাকতে পারে। অরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট অথবা ইনসুলিন সাথে ছিল, তাহলে হাইপোগ্লাইসেমির কারণে পেশেন্টের এই কোমাটো স্টেট হয়ে থাকতে পারে। অ্যান্টিঅ্যাজমিক ড্রাগের হিস্ট্রি পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের এখানে করোনারি আর্টারি ডিজিজ সাসপেক্ট করতে পারি। ওয়ারফারিন পেশেন্টের হিস্ট্রি ছিল, তাহলে আমরা এখন ইন্টারসেরিব্রাল ব্লিডিং এর কারণে পেশেন্টের এই কোমাটো স্টেটটা হয়েছে, এটা ইয়ে করতে পারি। পেশেন্টের অনেক সময় লং লং হিস্ট্রি অফ সাইকিয়াট্রিক ডিজিজের হিস্ট্রি দিয়ে থাকে, যেটা কিনা তার কোমাটো স্টেটটাকে এক্সপ্লেন করতে পারে। অনেক সময় কতগুলো সিমটম আছে যেগুলো শুনলে আমরা বুঝি যে এই 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 সমস্যার কারণে পেশেন্ট কোমাটোস হচ্ছে। যেমন এতক্ষণ আমরা যেগুলো বুঝছি, সাবআরাকনয়েড হ্যামারেজের আগে দেয়ার উইল বি সাডেন সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক। সাডেন সিভিয়ার থান্ডারক্ল্যাপ হেডেক, যে রুগী অ্যাটেন্ডেন্ট বলবে যে প্রচন্ড মাথা ব্যথা হয়ে উনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরকম যদি হিস্ট্রি পাই, তাহলে আমরা বুঝবো যে এটা সাবআরাকনয়েড হ্যামারেজ হয়ে থাকতে পারে। যদি বলে যে না, বুকের চাপে বুক চাপ, চেস্ট পেন হয়ে তারপরে উনি অজ্ঞান হয়ে গেছে, অ্যাওর্টিক ডিসেকশন অথবা মাইগ্রেন ইনফার্কশন হয়ে রোগী কোমাটোস হয়েছে, আমরা ধারণা করতে পারি। শর্টনেস অফ ব্রেথে মানে হাইপক্সিয়ার কারণে হতে পারে। পেশেন্টের নেক স্টিফনেস অথবা পেলে আমরা মেনিনজাইটিস ভাবতে পারি। পেশেন্ট যদি ভার্টিগো হয়ে তারপরে আনকনসিয়াস হয়ে যায়, তাহলে আমরা ভাবতে পারি যে এটা ব্রেন স্টেম স্ট্রোকের কারণে এরকম কোমাটো স্টেটে গেছে। নজিয়া, ভমিটিং যদি প্রিসিড করে থাকে কোমাটো স্টেটকে, তাহলে আমরা ভাবতে পারি যেটা পয়জনিং এর কারণে হয়ে থাকতে পারে। তো যেটাই হয়ে হোক, এরকম হিস্ট্রি পাওয়া মাত্র আমাদের ABC দেখা, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এই তিনটে জিনিস আমাদের নিশ্চিত করতে হবে। এয়ারওয়ে প্রোটেকশন, ব্রিদিংটা অ্যাডিকুয়েট হচ্ছে কিনা, এবং সার্কুলেশনটা ঠিক আছে কিনা। সার্কুলেশন মানে পেরিফেরাল পারফিউশন,
আয়নোট্রপস, অ্যান্টিঅ্যারিথমিক, যেটা দিয়েই আমাদের রোগীকে আমাদের সেভ করতে হবে সেটাকেই আমরা অ্যাড্রেস করব। তারপর হচ্ছে, তারপর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সঙ্গে সঙ্গে নেকটাকে স্টেবিলাইজ করা। সব in all instances of trauma until the cervical spine এবং subluxation is ruled out, আমাদের নেককে স্টেবিলাইজ করতে হবে, এয়ারওয়েকে প্রোটেক্ট করতে হবে, সঙ্গে সঙ্গে একটা আইভি লাইন ওপেন করতে হবে, আর হচ্ছে ক্যাপিলারি সুগারকে মেজার করতে হবে। যদি আমরা হাইপোগ্লাইসেমিয়া পাই, সঙ্গে সঙ্গে 25% ব্লাড ডেক্সট্রোজ স্টার্ট করতে হবে। এই হচ্ছে 3-4টা কাজ যেটা সঙ্গে সঙ্গে করতে হবে, ঠিক আছে, কোমাটোস পেশেন্ট, ঠিক আছে। তারপরে তারপরে কাজ হচ্ছে, তারপরে কাজ হচ্ছে, তারপরে কাজ হচ্ছে জেনারেল অ্যাপিয়ারেন্স। তারপরে এই এটা হচ্ছে পেশেন্ট স্টেবিলাইজ। তাহলে 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 ফার্স্টে হচ্ছে তাকে আমার নেকটাকে স্টেবিলাইজ করা হয়েছে, এয়ারওয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে, ব্রিদিং সার্কুলেশন নিশ্চিত করা হচ্ছে, আইভি চ্যানেল দেওয়া হয়ে গেছে, গ্লুকোজ মেজার, গ্লুকোজ ক্যাপিলারি গ্লুকোজ দেখি আমরা হাইপোগ্লাইসেমিয়া থাকলে সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিয়েছি আইভি গ্লুকোজ দিয়ে দিছি। এইটুকু করার পরে আমাদের কিন্তু আরো ইলাবোরেটলি পেশেন্টটাকে দেখতে হবে, এক্সামিনেশন করতে হবে। কতগুলো এক্সামিনেশনের মধ্যে জেনারেল অ্যাপিয়ারেন্স, ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, রেসপিরেটরি রেট, ব্রিদিং সাউন্ড, পিপল সাইজ, রেসপন্স, এগুলো দেখে দেখে আমাদের তাড়াতাড়ি চক আউট করতে হবে যে রোগীটা আসলে কি সমস্যা হয়েছে। তো অ্যাপ্রোচে আমাদের আসলে এইসব জিনিস দেখার নিয়ম। অ্যাপ্রোচ, গড, আচ্ছা, এখন জেনারেল অ্যাপিয়ারেন্সে যদি আমরা দেখি যে পেশেন্টের গায়ের মধ্যে ভমিটাস, তাহলে আমাদের বুঝতে হবে যে এই পেশেন্টের হয় একটা ড্রাগ ওভারডোজ হয়েছে অথবা পয়জনিং হয়েছে, তাহলে সে যার কারণে সে বমি করেছে। তাহলে ওর আনকনসিয়াসনেস এর কারণ হচ্ছে হয় ড্রাগ ওভারডোজ অথবা কোনো টক্সিক অথবা মেটাবলিক এনকেফালোপ্যাথি। পেশেন্টে দেখা যাচ্ছে ইউরিনারি এবং ফিকাল ইনকন্টিনেন্স হয়ে আছে, এই পেশেন্টকে আমরা সাসপেক্ট করতে পারি যে পেশেন্টে এই কোমার পিছনে কারণ হচ্ছে এপিলেপটিক সিজার। পেশেন্টের দেখা জেনারেল অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাচ্ছে এটা কুশিঙ্গার অ্যাপিয়ারেন্স, তাহলে এই কোমার কারণ হবে একটা অ্যারিসোনিয়ান ক্রাইসিস। কিন্তু দেখা যাচ্ছে পেশেন্ট ক্যাকেকটিক, তাহলে এই কোমার পিছনে কারণ হচ্ছে একটা ম্যালিগন্যান্সি অথবা একটা অ্যারিসোনিয়ান ডিজিজ অথবা একটা হাইপোথাইরয়েড কোমা অথবা একটা হাইপোথাইরয়েড ক্রাইসিস। পেশেন্টে দেখা যাচ্ছে গাইনোকোমেশিয়া, স্পাইডার নেভাই, টেস্টিকুলার অ্যাট্রফি, তাহলে এই কোমার পিছনে কারণ হচ্ছে সিরোসিস অথবা হেপাটিক এনকেফালোপ্যাথি। হেড এবং নেকটাকে তাড়াতাড়ি এক্সামিন করতে হবে। যদি দেখা যায় যে খুব ল্যাসরেটেড, স্ক্যাল্পে অনেক ইনজুরি, তাহলে বুঝতে হবে যে হেড ট্রমার কারণে পেশেন্টের এরকম কোমাটোস স্টেট। পেশেন্টের চোখের চারদিকে একাইমোসিস, তাহলে বুঝতে হবে যে বেস অফ দ্য স্কাল অলরেডি তার ফ্র্যাকচার হয়ে গেছে। নেকের স্টিফনেস, তাহলে অবশ্যই বুঝতে হবে যে মেনিনজাইটিস, সাবআরাকনয়েড হ্যামোরেজ অথবা রেজাইসিপি কোনো ফিচার থাকতে পারে। যদি আমরা চোখটা দেখাটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আইস আইস দিয়ে অনেক কিছু আমাদের ডায়াগনোসিস আমরা করতে পারি। স্পেশালি যদি আমরা ফান্ডোস্কোপ করে দেখি তাহলে আমরা ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ চেঞ্জ গুলো দেখলেই বুঝতে পারবো যে এটা পেশেন্ট ডায়াবেটিক না হাইপারটেনসিভ। তাছাড়া যদি অপটিক ডিস্কে অনেক সময় দেখা যায় যে গ্রেশ একটা ডিপোজিট পাওয়া যাচ্ছে, তখন লেড পয়জনিং এর কথা, লেড পয়জনিং এর এভিডেন্স আমরা পেয়ে যাচ্ছি। রেটিনা যদি কনজেস্টেড পাই তাহলে মিথাইল অ্যালকোহল পয়জনিং কথা চিন্তা করতে পারছি। সাব হায়ালয়েড হ্যামারেজ বলে একটা জিনিস আছে যেটা সাবআরাকনয়েড হ্যামারেজে আমরা বেশি বেশি পেয়ে থাকি। আর প্যাপুলোডিমা পেলে তো কথাই নাই, আমরা রেজ আইসিপি ডিউ টু ইন্ট্রাক্রেনিয়াল ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন অথবা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি আমার সঙ্গে সঙ্গে আমরা ডায়াগনোসিস করে ফেলছি। আমাদের সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করে ফেলা মানে হচ্ছে সেই অনুযায়ী আমরা জিনিস পেশেন্টটাকে ট্রিট করতে পারছি। ওরাল এক্সামিনেশন, মুখের গন্ধ শুকে, মানে অর্ডার অফ দ্য ব্রেথ, অর্ডার অফ দ্য ব্রেথ থেকে আমরা অনেক কিছু সাসপেক্ট করতে পারি, যেমন অ্যালকোহল ইনটক্সিকেশন, হেপাটিক কিটোঅ্যাসিডোসিস, ইউরেমিয়া, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এগুলো সবারই একটা স্পেশাল ধরনের একটা অর্ডার হয়, যে মাস্টি অর্ডার বলে। আর্সেনিক পয়জনিং এর কারণে একটা গার্লিক অর্ডার থাকে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে এই কোমার কারণ হচ্ছে পয়জনিং। টাঙের ল্যাস্ট্রেশন দেখে আমাদের বুঝতে হবে যে
সিজার খিঁচুনির কারণেই হয়তো এই পেশেন্ট কোমাটোজ হয়ে গেছে। আবার যদি একটা জিনিস দেখা যায় যে যে ব্লু ব্ল্যাক পিগমেন্টেশন অ্যালং দ্য জিঞ্জিভা, তাহলে বুঝতে হবে যে হেভি মেটাল, যে লেড, মার্কুরি, বিসমাথ পয়জনিং এর কারণে পেশেন্টের কোমাটোজ স্টেট। তাহলে ওরাল এক্সামিনেশন, আই এক্সামিনেশন, স্কিন এক্সামিনেশন, হেড এবং নেক এক্সামিনেশন করে জেনারেল অ্যাপিয়ারেন্স দেখে আমরা একটা কোমাটোজ পেশেন্টকে কিন্তু ডায়াগনোসিস করে ফেলতে পারছি যে কি কারণে এই পেশেন্টের কোমা হয়ে থাকতে পারে। তারপর হচ্ছে ব্লাড প্রেশার। পেশেন্টের কোমার সাথে সাথে পেশেন্ট এমন হতে পারে যে পেশেন্ট হাইপোটেনসিভ। যদি কোমা উইথ হাইপোটেনশন হয়ে থাকে, তা হাইপোটেনশনের কজ হবে এক্সটার্নাল অথবা ইন্টারনাল কোনো হ্যামারেজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কার্ডিয়াক ট্যাম্পোনেট, ডিসেক্টিং অ্যাওরটিক অ্যানিউরিজম। That can be the cause of cerebral hypoperfusion which has led to coma. আর যদি এমন হয় যে পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন এন্ড সিভিয়ার হাইপারটেনসিভ ক্রাইসিসের কারণে পেশেন্ট এখন কোমাটোস হয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে this is secondary to a very large cerebral infarction or subarachnoid hemorrhage or brainstem infarction, মানে স্ট্রোক হয়ে পেশেন্টের অনেক সময় হাইপারটেনসিভ ক্রাইসিসে চলে যায়, সেটা তাহলে এই কোমার কারণ হচ্ছে একটা স্ট্রোক। হার্ট রেট, কোমা, পেশেন্ট কোমাটোস, তার সাথে পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া। কি কারণে তার ব্র্যাডিকার্ডিয়া কোমা? তাহলে তার হতে পারে এটা কোনো সার্টেন পয়জনিং, কোনো স্পেশাল ড্রাগস। কোমা কিন্তু পেশেন্টের ট্যাকিকার্ডিয়া, তাহলে এটা কি হতে পারে? হতে পারে পেশেন্টের সিভিয়ার হাইপোথাইরয়েডিজম, স্পেশাল কোনো ড্রাগস যেমন হচ্ছে কোকেইন, অ্যাট্রোপিন এন্ড অ্যান্টিকোলিনার্জিক কোনো মেডিকেশন, এটার কারণে পেশেন্ট কোমাটোস। যদি দেখা যায় যে পেশেন্টের হার্টটা অস্কালটেট করে দেখা যায় যে তার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, তাহলে তো অবশ্যই আমরা বুঝতেই পারতেছি যে এম্বোলিজমের কারণে তার পেশেন্ট কোমাটোস স্টেটে গেছে। যদি পেশেন্টের হার্ট মারমার্স পাওয়া যায়, তাহলে তার অ্যাট্রিয়াল মিক্সোমা অথবা প্যাপিলারি মাসেল ইসকেমিয়া আমরা সাসপেক্ট করতে পারি, তাহলে তো বুঝাই যাবে যে এই পেশেন্ট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে তার হাইপোটেনশন হয়ে পেশেন্ট কোমাটোস স্টেটে চলে গেছে। তাহলে কতগুলো সাটল কোনো ফিচার্স আছে, স্পেশালি examining the blood pressure and the cardiac state of the patient, দেখে আমরা যেন বুঝতে পারি যে আমার পেশেন্ট এই কোমার রিজনটা কি। respiration, decreased respiration with coma. Decreased respiration with coma is a very important sign, যেটাতে আমরা দেখিয়ে বুঝতে পারবো যে কার্বন ডাইঅক্সাইড নার্কোসিস অথবা ড্রাগ ওভারডোজ, স্পেশালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন যেগুলো ড্রাগ গুলো আছে, সেগুলোর কারণে পেশেন্ট এখন কোমাটোস স্টেজে চলে গেছে। কিন্তু কতগুলো ড্রাগ আছে যেগুলো, যেমন মিথানল, ইথাইলিন অ্যালকোহল, এইসব ড্রাগস এর কারণে অনেক সময় রেসপিরেটরি রেট বেড়ে যায়। তাহলে সিএনএস ডিপ্রেসেন্টের কারণে হচ্ছে রেসপিরেটরি রেট কমে যাবে, আবার কতগুলো মিথানল, ইথাইলিন অ্যালকোহল, এগুলোর কারণে রেসপিরেটরি রেট বেড়ে যাবে। সুতরাং কোমার রিজনটা রেসপিরেটরি রেট দেখেও আমরা আন্দাজ করতে পারবো। পেশেন্টের কোমার সাথে আছে হচ্ছে হাইপারপ্যারেক্সিয়া, সঙ্গে খুব কোমা উইথ ফিভার। কোমা উইথ ফিভার প্রথম সাসপিশন হবে সিনাস ইনফেকশন, এবং প্রথমেই আমরা স্ট্রংলি সিনাস ইনফেকশন সাসপেক্ট করে পেশেন্টকে সিটি স্ক্যান করেই পেশেন্টকে সাধারণত লাম্বার পাংচার করতে বলা হয়। তবে রেজ টেম্পারেচারে আসলে অনেকগুলো রিজন আছে যেগুলো মানে অনেক সময় ওভারলুক করা হয়, যেটার মধ্যে হিট স্ট্রোক, থাইরোটক্সিক ক্রাইসিস এবং ড্রাগ টক্সিসিটি ইম্পর্টেন্ট। তবে কতগুলো পেশেন্টে দেখা যায়, এগুলো আমরা সাধারণত দেখি যে ইমিউনোসাপ্রেস পেশেন্ট, এলডারলি পেশেন্ট এবং পেশেন্টস উইথ মেটাবলিক এন্ড এন্ডোক্রাইন অ্যাবনর্মালিটিস, স্পেশালি হাইপোথাইরয়েডিজম, তাদের ইনফেকশন থাকা সত্ত্বেও তাদের টেম্পারেচার প্যারেক্সিয়া কখনো হয় না। সেই সব পেশেন্ট কিন্তু অনেক কনফিউজিং। প্রতিটা পেশেন্টেরই প্যারেক্সিয়া হোক আর না হোক, কোমাটোস স্টেটে গেলে পরে কিছু কিছু বেসিক ইনফরমেশন ইজ এ মাস্ট, পরে আলোচনা করবো আমরা। তো অবশ্যই কোমা পেশেন্টকে নিউরোলজিক্যাল এক্সামিন করতেই হবে। নিউরোলজিক্যাল এক্সামিনেশনের পার্ট হচ্ছে স্টেট অফ কনসিয়াসনেস দেখা, রেসপিরেটরি প্যাটার্ন দেখা, পিপুলারি সাইজ এন্ড রেসপন্স দেখা,
স্পন্টেনিয়াস আই মুভমেন্ট দেখা আর স্কেলেটাল মাসল রেসপন্স দেখা, মানে যে আমাদের থ্রু আউট যে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করা তার সেটা তো এইগুলির পক্ষে সম্ভব না। এই জন্য কতগুলো জিনিসই আমরা হাইলাইট করব। সেটা হচ্ছে স্টেট অফ কনসিয়াসনেস, মানে হচ্ছে আমরা যে অবস্থায় রোগীটাকে পাচ্ছি সেই বেসলাইন স্টেট অফ কনসিয়াসনেসকে আগে ডকুমেন্ট করতে হবে। সময় সময় পেশেন্টকে ডিটেরিয়েট করছে না ইমপ্রুভ করছে সেটাকে আমাদের ডকুমেন্ট করতে হবে। রেসপিরেটরি প্যাটার্নটা দেখাটা খুব ইম্পর্টেন্ট, পিপুলারি সাইজ এন্ড রেসপন্স টু লাইট, আর হচ্ছে তোমার হচ্ছে স্কেলেটাল মাসল রেসপন্সটা দেখা। তবে এই যে স্টেট অফ এক্সামিনেশন দেখতে হয় হচ্ছে গ্লাসগো কোমা স্কেল স্কোর করে। এটা আপনারা সবাই জানেন যে মোটর রেসপন্স, ভার্বাল রেসপন্স এবং আই ওপেনিং, এই 15টা স্কোরের মধ্যে কোমা সাধারণত বলা হয় 3 অথবা 4 থাকলে কোমা বলা হয়। রেসপিরেটরি প্যাটার্ন কোমাটোস পেশেন্টের সাধারণত টাইম স্ট্রোক রেসপিরেশন, হাইপারভেন্টিলেশন, তারপরে হচ্ছে ক্লাস্টার রেসপিরেশন, এইসব প্যাটার্ন যদি থাকে তাহলে সাধারণত বলা হয় যে পন্স অথবা মিড ব্রেন, এই যে পন্স মিড ব্রেন এইসব জায়গাতে এফেকশন থাকলে রেসপিরেটরি প্যাটার্নটা পুরোপুরি অল্টার্ড হয়ে যায়। এখন পিপুলারি সাইজ দেখে কিন্তু অনেক ডিজিজ ডায়াগনোসিস করা শুধুমাত্র পিপল দিয়ে। স্মল পিপল দেখলে আমরা ওপোটক্সিসিটি ভাবতে পারি অথবা কন্টেন্ট কোনো রিলেশন ভাবতে পারি। স্মল পিপল দেখলেই আমরা বুঝি পিন পয়েন্ট পিপল মানে হচ্ছে কন্টেন্ট রিলেশন। স্মল পিপল মানে হচ্ছে হতে পারে ওপোটক্সিসিটি, যে ওপোটক্সিসিটি আমরা ভাবি নাইট্রোজেন দিয়ে দিতে হবে। মিড সাইজ পিপল and which is unresponsive to light, that is a mid-brain lesion. তাহলে small people, pinpoint people is spontaneous lesion, mid-sized people is a mid-brain lesion, dilated people is a third nerve lesion due to uncal herniation. এই তিনটা যথেষ্ট জানা। এরকম পিপলের এই তিনটা রেসপন্স দেখলে পরে আমরা কিন্তু কোমাটোস পেশেন্ট থেকে আমরা ডিফারেন্সিয়েট করতে কজগুলো ডিফারেন্সিয়েট করতে পারবো। মোটর রেসপন্স দেখার কোনো সুযোগই নাই, কিন্তু আমরা যদি দেখি পারপাসফুল অথবা নন পারপাসফুল কিছু মুভমেন্ট দেখে আমরা বুঝতে পারি। যেমন পেশেন্টের হেড এবং আই ডেভিয়েট টু ওয়ান সাইড এবং তার অপোজিট সাইডে কন্ট্রালাটারাল হেমিপ্যারেসিস, তাহলে আমাদের বুঝতে হবে যে সুপ্রাটেম্পোরাল কোনো লিশন। কিন্তু ইপসিল্যাটারাল যদি হয় তাহলে বুঝতে হবে যে ব্রেন স্টেম লিশন। খুবই সাটল কিছু চেঞ্জ দেখে বুঝতে হবে। এক্সটার্নাল রোটেশন অফ দ্য লিম্ব হয়ে আছে তাহলে বুঝতে হবে যে হিপ ফ্র্যাকচার হয়ে আছে। ডিসেরিব্রেট এবং ডিকর্টিকেট পশ্চারিং। ডিসেরিব্রেট পশ্চারিং মানে হচ্ছে লোয়ার লিম্ব এক্সটেনশন হচ্ছে এবং আপার লিম্ব এক্সটেনশন হচ্ছে, এরকম যদি হয় তাহলে এই পেশেন্টের মিড ব্রেন এবং পন্সে ভালো বড় একটা লিশন আছে, বায়োল্যাট্রাল ডিসেরিব্রেট। কিন্তু ডিকর্টিকেট মানে হচ্ছে লোয়ার লিম্বে এক্সটেনশন কিন্তু আপার লিম্বটা ফ্লেক্স করছে, এইটা হচ্ছে সিচুয়েশনটা আরো গ্রেভ, কিন্তু লোকালাইজ করা কিন্তু কঠিন। কোমাটোস পেশেন্টে এই দুটো পশ্চার খুব গ্রেভ সাইন বলেই আমরা মনে করি, ডিসেরিব্রেট এবং ডিকর্টিকেট পশ্চারিং। ঠিক আছে, তো নিউরোলজিক্যাল এগুলো দেখার পরে আমাদের ইনভেস্টিগেশন করতে হবে। সিটি স্ক্যান, কোনো সময় নাই এমআরআই করার, সিটি স্ক্যান করে তাড়াতাড়ি করে দেখে নিতে হবে আদৌ কোনো লিশন আছে কিনা। সিটি স্ক্যান, স্ট্রোক, নিউরোলজিক্যাল সবকিছুই আইডেন্টিফাই করা সম্ভব, স্পেশালি হ্যামোরেজিক স্ট্রোক। সিটি স্ক্যানে কিছু নাই, গো ফর লাম্বার পাংচার। লাম্বার পাংচার করতে পারলে খুবই ভালো। আর যদি দেখা যায় যে মেনিনজাইটিস সাসপেক্টই হচ্ছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং কর্টিকোস্টেরয়েড শুরু করে দেওয়াটাই বেস্ট। শুধু কতগুলো সিচুয়েশন আছে যেখানে ব্লাড কালচার আগে অ্যান্টিবায়োটিক শুরু করার আগে ব্লাড কালচার পাঠিয়ে দিতে হবে। প্রতিটা পেশেন্টের জন্য ব্লাড কালচার ছোট কালচার পাঠানোটা উচিত, মানে সেপসিস প্রোফাইল দেখতে হবে, সেই পেশেন্টের পাইরেক্সিয়া থাকুক আর না থাকুক। কতগুলো পেশেন্টের জন্য সেপটিক শকে যদি সাসপেক্ট করি তাহলে কর্টিকোস্টেরয়েড অ্যাভয়েড করাটাই বেস্ট। ঠিক আছে।
এইটা হচ্ছে আমাদের আনকনসিয়াস পেশেন্টের ম্যানেজমেন্ট। আনকনসিয়াস পেশেন্টের ম্যানেজমেন্টের প্রথম কথাই হচ্ছে যে ডিফারেন্সিয়েট করা যে রিজনস গুলা নিউরোলজিক্যাল, মেটাবলিক, নিউরোলজিক্যাল, মেটাবলিক, ডিফিউজ ফিজিওলজিক্যাল ব্রেন ডিসফাংশন নাকি সাইকিয়াট্রিক। নিউরোলজিক্যাল হলে সে অ্যাকর্ডিং টু দ্য কজ, মেটাবলিক হলেও অ্যাকর্ডিং টু দ্য কজ, সবকিছু অ্যাকর্ডিং টু কজ ট্রিটমেন্ট করতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে যদি আমরা হাইপোগ্লাইসেমিয়া পেয়ে যাই সঙ্গে সঙ্গে হাইপোগ্লাইসেমিয়াকে আইভি গ্লুকোজে ট্রিটমেন্ট করতে হবে। যদি পিপলের সাইজ দেখি আমরা খুব স্মল পিপল ওপার টক্সিসিটি সাসপেক্ট করি তাহলে ন্যালোক্সিন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। যদি আমরা স্ট্রোক পেয়ে যাই স্ট্রোক অনুযায়ী ট্রিটমেন্ট করবো। যদি মেনজেনিস পাই মেনজেনিস ট্রিটমেন্ট করবো। মেটাবলিক অথবা সেপটিক এনকেফালোপ্যাথি হয় সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করবো। এইভাবে অ্যাকর্ডিং টু দ্য কজ। আর হচ্ছে আর যে পেশেন্টের ভাইটাল প্যারামিটার্স এমনই যে ক্রিটিক্যাল কেয়ার অথবা এবং প্রগনোসিস ইজ পুয়ার, তাকে অবশ্যই উই উইল টেক হেল্প ফ্রম দ্য ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড গো ফর ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। তো কতগুলো পয়েন্টার্স আছে যেগুলো দেখলে আমরা আসলে বুঝতে পারি যে এই পেশেন্টের কি আসলে স্ট্রাকচারাল কোনো লিশন নাকি টক্সিক অথবা মেটাবলিক কোনো লিশনের কারণে হচ্ছে কিনা। স্ট্রাকচার মানে আমি বলছি যে স্ট্রোক, ব্রেন অ্যাবসেস, ব্রেন টিউমার এসব। তো স্ট্রাকচার কোনো লিশন হলে অবশ্যই অনসেটটা হবে অ্যাব্রাপ্ট, কিন্তু মেটাবলিক অথবা টক্সিক কারণে হলে কোমার দিকে যে আসতেছে এই হিস্ট্রিটা হবে গ্র্যাজুয়াল। কিন্তু স্ট্রাকচার লিশন থেকে ইমপ্রুভমেন্টটা ট্রিটমেন্ট দেওয়ার পরেও হয় খুব স্লো। কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনাট্রিমিয়া, মেটাবলিক যে কোনো এনকেফালোপ্যাথিতে যখন আমরা ট্রিটমেন্ট করি তখন তো আমরা অবশ্যই হাইপোগ্লাইসেমিয়া পেশেন্ট তাড়াতাড়ি গ্লুকোজ অ্যাডমিনিস্ট্রেশন করলেই অ্যাওয়েকেন হয়ে যাবে। হাইপোক্সিয়া ট্রিটমেন্ট অক্সিজেন দিলেই পরে রুগী সজাগ হয়ে যাচ্ছে। পেশেন্টের যদি ওপিওয়েড ড্রাগ দিয়ে ওভারডোজ হয়ে থাকে ন্যালোক্সিন দিলেই পেশেন্ট রেসপন্স করে যাবে, ঠিক আছে। কিন্তু স্ট্রাকচারাল কোনো লিশন সাধারণত এত তাড়াতাড়ি রেসপন্স করে না। স্ট্রাকচার কন্ডিশন থাকলে পেশেন্টের সাধারণত ফোকাল ডেফিসিট থাকে, কিন্তু আপনার যদি মেটাবলিক অথবা টক্সিক কোনো রিজনে পেশেন্ট কোমাটোজ হয়ে থাকে তাহলে পেশেন্টের নিউরোলজিক্যাল ডেফিসিট সাধারণত একটা গ্লোবাল অথবা বায়োল্যাটারাল এরকম একটা ইয়ে দিয়ে অথবা অ্যাসিমেট্রিক্যাল একটা ডেফিসিট নিয়ে আসে। এগুলো দেখে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে যে পেশেন্টের স্ট্রাকচার না তোমার টক্সিক মেটাবলিক কমার কারণে পেশেন্টের সিচুয়েশনটা এরকম কিনা। তো আসলে আমাদের টাইম শেষ, তারপর আমার কাছে মনে হয় যদি পার্সেন্টরা একটা দুটো কোয়েশ্চেন করে দিলে খুব ভালো হয়। কেউ কি প্রশ্ন করবে না আমরা ক্লাস শেষ করে দিব? না ম্যাডাম ঠিক আছে, ডিটেলসে আলোচনা করব। সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে গুড নাইট এভরিবডি। জি, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ।